আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কাইন্ডলি একটু জয়েন করে হচ্ছে শেয়ার করে দেই ক্লাসটা হচ্ছে কাইন্ডলি সবাই জয়েন করি। হ্যাঁ, অলরেডি শুরু হওয়া মাত্রই 35-40 জন চলে আসছে। আমরা একটু শেয়ার করে দিব, যার যার জায়গা থেকে শেয়ার করে দেব ইনশাল্লাহ। আর সবাইকে একটু ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দেই যাতে সবাই ক্লাসটা করতে পারে। আজকে আমাদের ডেন্টালের লাস্ট ক্লাস ইনশাল্লাহ, এবং চূড়ান্ত সাজেশন ক্লাস হবে আজকে। ডেন্টালের আমাদের মোটামুটি লাস্ট এবং চূড়ান্ত সাজেশন ক্লাস ইনশাল্লাহ। সবাই কাইন্ডলি একটু শেয়ার করে দেই। আর হচ্ছে আমরা একটু একটু হচ্ছে শেয়ার মেনশনটা করে দেই। মাত্র 45। ওয়ালাইকুম আসসালাম সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আর সবাই হচ্ছে একটু জয়েন করে কাইন্ডলি ক্লাসটা শেয়ার মেনশন করে দেই, একটু শেয়ার করে দেই ফ্রেন্ডসদের। শেয়ার মেনশন শেষ হইলে তারপরে ইনশাআল্লাহ হচ্ছে আমরা ক্লাসে চলে যাব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই ভাই, আমি কথা বলতেছি তো, তোমরা কি কথা শুনতে পাচ্ছ না? সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও তো। আমার ভয়েস তারপরে হচ্ছে খাতা সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এটা একটু কাইন্ডলি জানাও, যে সব স্পষ্ট আছে কিনা। 85 আসছে মাত্র, 100+ আসলে আমরা শুরু করবো ইনশাল্লাহ। 100+ জয়েন হয়ে গেলে আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সবাই যার যার মেসেঞ্জার গ্রুপগুলা প্লাস হচ্ছে টাইমলাইন প্লাস হচ্ছে ফ্রেন্ডসদেরকে একটু শেয়ার মেনশন করে দাও। আর সব কিছু ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাও, যে সব 100% ক্লিয়ার কিনা। কমল হুসাইন বলছে ক্লিয়ার আছে। হ্যাঁ, তানহা ইসলাম বলছে ক্লিয়ার আছে। আমাদের হচ্ছে ডেন্টালের আজকে লাস্ট ক্লাস, মানে ডেন্টালের হচ্ছে এরপরে আর ক্লাস নেওয়ার সুযোগও নাই, সময়ও নাই। আর আজকের ক্লাসটাই হচ্ছে ডেন্টালের জন্য লাস্ট। যদিও সবাই হচ্ছে পড়াশোনা নিয়ে ব্যস্ত, পার্সোনাল পড়াশোনা। মোটামুটি হচ্ছে পরীক্ষা কালকের দিন পরেই, কালকে দেখা যাবে মোটামুটি তোমাদের জার্নিতেই যাবে, জার্নি করতে করতেই কালকের দিন যাবে। এক জায়গা থেকে আরেক জায়গায় সেন্টার, এখানে যাতায়াত করতে হবে। বা কালকের দিনটা মোটামুটি পড়াশোনা করার মতো সিচুয়েশনও নাই। এই কারণে আমি আজকেই ক্লাসটা নিয়ে নিচ্ছি, এবং এটাই হচ্ছে চূড়ান্ত সাজেশন। ফিজিক্সের জন্য বলো, অন্য সাবজেক্টগুলোর জন্য বলো, সবগুলোর জন্যই হচ্ছে আমাদের এটা হচ্ছে চূড়ান্ত সাজেশন ক্লাস ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখো, আমরা ক্লাসের এই যে ফিজিক্সে 20-এ 20 পাইতে কি কি করণীয় জানতে হলে ক্লাসের শেষ পর্যন্ত থাকুন। শেষ পর্যন্ত থাকতে রাজি আছি কে কে একটু জানাই, যে আমরা শেষ পর্যন্ত। আজকে কিন্তু আমি কোনো কোশ্চেন সলভ খুব একটা করাবো না, 2-একটা কোশ্চেন হয়তো সলভ করাবো, কিন্তু মেইনলি সাজেশনগুলা বলবো যে এই অধ্যায়ের এই টপিকগুলা তোমরা পড়বা, তাইলেই হচ্ছে কমন আসবে।
এই অধ্যায়ের এই এই টপিকগুলো পড়তে হবে। শেষ পর্যন্ত কে কে থাকবা একটু জানাও, শেষ পর্যন্ত কে কে থাকবা ইনশাআল্লাহ ক্লাসে। ভয়েস ন্যারেশন সবই ক্লিয়ার, ঠিক আছে, গুড। তাইলে আমরা হচ্ছে হ্যাঁ আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। মনিরুজ্জামান মনির আমার রাজশাহী ইউনিভার্সিটির ফ্রেন্ড, ক্লাস দেখতেছে, থ্যাংক ইউ। হ্যাঁ সব কিছু ক্লিয়ার আছে, অলওয়েজ আছি। তাইলে এই যে এইখানে পয়েন্টগুলো আমরা পরে ফিল আপ করবো, যে 20-20 পাওয়ার জন্য আমাদের কি কি করণীয়, কি কি করণীয়। তাইলে আমরা ক্লাসটা শুরু করব, সময় নষ্ট করব না, কারণ আজকের রাতটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা ডেন্টালে সিরিয়াসলি চান্স পাইতে ইচ্ছুক বা সিরিয়াসলি পড়াশোনা করছো তাদের জন্য আজকের রাতটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং আজকের রাত আর কালকের সকালটা এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এরপরে তোমাদের যাতায়াত বলো বা একটা মেন্টাল প্রেশার থাকে, পরীক্ষার আগের রাতে খুব একটা পড়াশোনা হয় না। এই কারণে আমরা আগে হচ্ছে তাপগতিবিদ্যার 2-1টা কোশ্চেন আমরা দেখব। সেকেন্ড পার্টের যে অধ্যায়গুলা বাকি আছে, সেকেন্ড পার্ট ফার্স্ট পেপারে মোটামুটি সবগুলা ক্লাসই আমি প্রায় নিছি, ফার্স্ট পেপারে প্রায় সবগুলাই ক্লাস হয়েছে। এই কারণে সবগুলার সাজেশন ওই দিনই দিয়ে দেওয়া হয়েছে, কি কি পড়বা সবগুলার নোটও আমি দিয়ে দিছি, ওইটার জন্য সাজেশন ওইটাই। শুধু নোটগুলা পড়বা, থিওরি পিডিএফ পড়বা, ক্লাসে যা পড়াইছি ওইটা পড়বা, আর কিচ্ছু লাগবে না। সেকেন্ড পেপারের মোটামুটি ম্যাক্সিমাম অধ্যায়গুলা বাকি, এগুলা আমরা হচ্ছে একটু দেখবো ইনশাল্লাহ। তাহলে তাপগতিবিদ্যার 2-1টা কোশ্চেন একটু দেখি। আমাদের 18-19-এ একটা আসছে, তাপকে নিম্ন তাপমাত্রা হতে উচ্চ তাপমাত্রায় পাঠানোর প্রক্রিয়াকে কি বলে। আমরা কিন্তু আগেও বলছি, কোনো কোশ্চেনে যে দেখো কোনো কোশ্চেন টোশ্চেন লেখা নাই খুব একটা, সব ফাঁকা পেজ। এই ফাঁকা পেজ গুলাতে আজকে আমরা সাজেশন লিখবো ইনশাল্লাহ। তাইলে আমাদের তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানোর প্রক্রিয়াকে কি বলে। আয়ান আহমেদ রাজু, ওয়ালাইকুম আসসালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। তাহলে ডেন্টাল 18-19-এ আসছে, এইটা পারবা না এরকম কেউ নাই, তোমরা সবাই মোটামুটি পড়ে আসছো। যে পাঠায় যন্ত্র, এটা হচ্ছে যে এই কাজটা করে, এটার নাম হচ্ছে হিমায়ক বা রেফ্রিজারেটর এটা হচ্ছে যন্ত্রটার এই যন্ত্রের যে কাজ বা এই যন্ত্রের কাজটাকে বলা হয় আমাদের হিমায়ন। এই যন্ত্র যে কাজটা করে, হিমায়ক যে কাজটা করে, এটাকে বলা হয় হিমায়ন। আর এই লীনতাপ মানে এটা হচ্ছে একটা সুপ্ত তাপ, ঠিক আছে, এটাকে বলা হয় কি সুপ্ত তাপ। এখন দেখো এইখানে আমাদের এটা কোশ্চেনটা সবাই জানি, এই কোশ্চেনটা লিখছি কারণ এই অধ্যায়ের কোন কনসেপ্ট থেকে আসছে এটা দেখার জন্য আমরা লিখছি। এরপরে হচ্ছে দেখো, তাহলে তাপকে নিম্ন তাপমাত্রা হতে উচ্চ তাপমাত্রায় পাঠানোর প্রক্রিয়াকে বলা হয় হিমায়ন। আর যেই যন্ত্রটা এই কাজটা করে এটাকে বলা হয় হিমায়ক বা রেফ্রিজারেটর। যারা কাইন্ডলি রিয়াক্ট দাও নাই ক্লাসে, একটু দ্রুত রিয়াক্ট দিয়ে দাও যাতে সবার টাইমলাইনে ক্লাসটা চলে যায়। এটা তোমাদের আগেও বলছি যে অনেকেই হয়তো ক্লাসের নোটিফিকেশন পায় না, কিন্তু ওই প্রোফাইলে হঠাৎ করে হচ্ছে যদি বেশি রিয়াক্ট করে যায় হঠাৎ করে কম সময়ে, তাহলে ওই ক্লাসটা তার টাইমলাইনে চলে যায়। এই কারণে তোমরা যারা শেয়ার করো নাই কাইন্ডলি শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মিস করে থাকলে ক্লাসে মেনশন করে ডাইকে নিয়ে আসো। যারা ফ্রেন্ডসদেরকে পাচ্ছ না, মিস করতেছো, আর একটু কষ্ট করে রিয়াক্ট দিয়ে দিও। আর মাঝে মাঝে হচ্ছে আমার সাথে রেসপন্স করতে হবে আজকে কি পড়বো। তাহলে তাপগতিবিদ্যার আমরা একটা দেখলাম যে এখান থেকে এই টপিকসটা আসছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে। সাবরিনা সূচি, রেকর্ড থাকলেও ভাই তুমি আর করার সুযোগ পাবা না, কারণ কালকে তোমার সারাদিন ব্যস্ততা যাবে, আর কালকে তুমি এই ক্লাস করতে তোমার ভালোও লাগবে না। সুতরাং হচ্ছে কালকে তুমি এইটার অপেক্ষায় বইসা থাকলে তোমার লস আরো, কারণ কালকের দিন তোমার এই ক্লাস করার এই টাইমটুকু এক্সট্রা অন্য জায়গায় ব্যয় করার সময় পাবা না। যদি ডেন্টালে সত্যি ভালো কিছু করতে চাও তাইলে আজকের রাতটা তোমার জন্য ইম্পর্টেন্ট। আর আজকে রাতে তো কি করবা বা কালকে সকালে কি তোমার পড়া উচিত, এই বিষয়গুলা ক্লাসে বলে দিব ইনশাল্লাহ ক্লাসে বলে দিব। ক্লাসটা খুব ছোট করবো আজকে, খুব লম্বা ক্লাস করব না, কারণ লম্বা ক্লাস করার মতো সময় বা ধৈর্য এটা কারোরই এখন নাই, কারণ একদিন সময় আছে মাঝখানে। দেখা যায় কারো যদি রংপুর থেকে বগুড়াতে সিট পড়ে থাকে, আর বগুড়া আসতে হবে, বগুড়া থাকতে হবে, এরকম ঝামেলা টামেলা আছে। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে তাপ আর কাজের ভিতরে সম্পর্ক স্থাপন করে। আমরা জানি যে প্রথম সূত্রটা হচ্ছে যে তাপ যদি সম্পূর্ণরূপে কাজে অথবা কাজ যদি সম্পূর্ণরূপে তাপে পরিণত হয় তাহলে এরা পরস্পর ওয়ার্ক প্রপোর্শনাল হিট
ওয়ার্ক প্রপোর্শনাল হিট, এই ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি জেএইচ, জেএইচ এটা হচ্ছে জুল তুল্যাঙ্ক আমরা জানি। হ্যাঁ, তাহলে তাপ আর কাজের ভিতরে কি করে সম্পর্ক স্থাপন করে। এখানে এটার ক্যালোরি একক আর জুলের এককের ব্যাপারটাও আমরা জানি। 1 ক্যালোরি ইকুয়াল টু আমরা জানি 4.2 জুল, আর 1 জুল ইকুয়াল টু আমরা জানি 0.24 ক্যালোরি, 24 ক্যালোরি। এই অধ্যায় থেকে আমরা কি কি বিষয় আমাদের হচ্ছে, হ্যাঁ কালকে টেনশনে থাকবা, এটা আসলে সবারই থাকা কথা। যারা ডেন্টালের মোটামুটি অনেক স্টুডেন্টস আছে ডেন্টালের জন্য, 115 জন আছো ক্লাসে, ডেন্টালেই মোটামুটি হচ্ছে পরীক্ষা দিবা এরকম স্টুডেন্টস অনেক। সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমার যারাই আসো, মেডিকেলে হয় নাই, ডেন্টালে অনেক বড় একটা আশা। সুতরাং ডেন্টালের জন্য, হ্যাঁ সিরাজগঞ্জ থেকে রংপুরে সিট পড়ছে, ওরে আল্লাহ, তাইলে তো ঝামেলা রে ভাই, তোমার যাতায়াত করতে কালকের দিন যাবেই। এই কারণে আজকের এই ক্লাসের এই ব্যাপারটুকু খুবই ইম্পর্টেন্ট। দেখো তাহলে কি কি টপিক এই অধ্যায় থেকে পড়া দরকার, কি কি টপিক, কি কি টপিক, এটার জন্য আমি এই অধ্যায়ের খুব শর্টলি তোমাকে একটা সাজেশন আমি দিতে চাই। শর্টলি একটু ওয়েট করো, আমি দেখাই। এটার একটা নোট আমি পোস্ট করছি আমার গ্রুপে, হচ্ছে খুব সুন্দর করে একটা নোট পোস্ট করা আছে আমার। এই নোটটা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করো। যারা ক্লাসটা কাইন্ডলি শেয়ার করো না, একটু শেয়ার করে দিও, কারণ আজকের ক্লাসটা আসলে রেকর্ডেড রাইখেও কোনো লাভ টাভ নাই, বুঝছো, কারণ আজকের মধ্যেই করা লাগবে। এই কারণে শেয়ার মেনশনটা একটু করে দিও, কাইন্ডলি শেয়ার মেনশনটা করে দিও। আমি একটু তোমাদেরকে নোটের ব্যাপারটা দেখাচ্ছি, নোটের ব্যাপারটা একটু যদি তোমাদেরকে দেখাই। আচ্ছা, এই যে একটা হ্যাশট্যাগ আছে দেখো আমার গ্রুপে ঢুকলেই, এখানে তুমি একটা একটু ব্রাইটনেসটা যদি বাড়াই, দেখো এই যে একটা হ্যাশট্যাগ পাবা ফ্রি ক্লাস নোট, ফ্রি ক্লাস নোট। এই ক্লাস নোটে ক্লিক করলে তুমি তাপগতিবিদ্যার এই যে দেখো সুন্দর নোটটা পাওয়া যাবা। এখানে তাপমাত্রা নিয়ে অনেকগুলা তথ্য আছে, অনেকগুলা তথ্য আছে। শুধুমাত্র এই নোটটুকু তুমি ভালো করে পড়বা। এই যে এই নোটে অনেক কিছু আছে আর কি। এইখানে একটা বিষয় হচ্ছে আসলে প্লাজমা অবস্থায় এন্ট্রপি সব থেকে কম। এই তথ্যটা আসলে আমি আমির স্যারের বইয়ের অনুযায়ী লিখছি, কারণ হচ্ছে ম্যাক্সিমাম টিচাররা আমির স্যারের বইটাই ফলো করে। এই তথ্যটা আসলে সঠিক না। হ্যাঁ, প্লাজমা অবস্থায় এন্ট্রপি আসলে সব থেকে বেশি হয়, সব থেকে বেশি, এটা হচ্ছে ট্রু, মানে সঠিক অ্যান্সার হচ্ছে প্লাজমা অবস্থায় এন্ট্রপি সব থেকে বেশি থাকে। কিন্তু আমির স্যারের বইয়ের মধ্যে আমরা এই ওয়ার্ডটাই পাই যে প্লাজমা অবস্থায় এন্ট্রপি সব থেকে কম। আর ডেন্টাল যারা কোশ্চেন করে এরা আসলে ওই সবাই এই আনসারটাই ফলো করে যে প্লাজমা অবস্থায় এন্ট্রপি কম, এই আনসারটা ফলো করে। এই কারণে এই বিষয়টা আসলে আমার মনে হয় ওই কমটাই দাগানো উচিত, কারণ টিচার যেটা আসলে ফলো করে ওইটাই আমার হচ্ছে দেওয়া উচিত। তবে সঠিকটা আমাদের জেনে রাখা লাগবে যে প্লাজমা অবস্থায় এন্ট্রপিটা সবচেয়ে বেশি। এইখানে আমাদের যেই তথ্যগুলো আছে, এই নোটটা পড়তে 20 মিনিট সময় লাগবে ভাই। আমি এই কয়টা 5-6টা পেজ আছে, আমাদের পড়তে মোটামুটি কয় মিনিট লাগবে, 20 মিনিট। তাহলে কি কি টপিক পড়বা, এই টপিকগুলা তো আমি বলবোই। এই 20 মিনিটে হচ্ছে জাস্ট এই অধ্যায়ের নোটটা পড়বা, নোট প্লাস কি পড়বা, থিওরি পিডিএফ। আর এই অধ্যায়ের যতগুলা মেডিকেল প্লাস ডেন্টাল এক্স কোশ্চেন, এর বাইরে এই অধ্যায়ে যদি কোনো কোশ্চেন আসে, আমাকে কালকের পরের দিন 10 তারিখ না, 10 তারিখে একটা মেসেজ দিবা যে ভাই আপনার ক্লাস অনুযায়ী আমি এই যে আপনার নোটটা পড়ছি, লেকচার পিডিএফটা পড়ছি, আর মেডিকেল ডেন্টালের এক্স কোশ্চেন পড়ছি তাপগতিবিদ্যা থেকে এর বাইরে কোশ্চেন চলে আসছে, তুমি আমাকে মেসেজ দিবা, আমি এটার দায় নিতে, মানে আমি আশা করি যে এটার বাইরে আসবে না ইনশাল্লাহ। কারণ আমরা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করি বা জানি যে এই অধ্যায় থেকে আমাদের, হ্যাঁ আমি তো সলিড পড়ছি, বুঝি নাই ভাইয়া। তাইলে কি কি পড়বা, 20 মিনিটে শুধু এই গ্রুপ থেকে এই নোটটা পড়ে নিবা, থিওরি পিডিএফ টুকু পড়বা, আর মেডিকেল ডেন্টালের এক্স কোশ্চেন পড়বা এই অধ্যায়ে। ঠিক আছে, আরেকটা এখানে হচ্ছে, আচ্ছা
ভাই কার কই সিট পড়ছে এটা আপাতত ক্লাসে না বলি, কার কই সিট পড়ছে এটা আপাতত না বলি, তাহলে তাপগতিবিদ্যা ভাই শুধু এইটুকুই পড়ো। এইটুকু শেষ করতে আমার মনে হয় 35 মিনিটস লাগার কথা। 35 মিনিটস তোমার আসলে এখন পড়াশোনার টাইম ম্যানেজমেন্ট করে নেওয়া লাগবে, কারণ তুমি রিভাইজ করতে পারবে না। 35 মিনিটস এর ভিতরে তুমি তাপগতিবিদ্যার এই পুরাটুকু পড়া শেষ করতে হবে। থিওরি পিডিএফ যা নাই আমার কাছ থেকে নিয়ে নিবা, খুব দ্রুত, আজকে সময় নষ্ট করবা না। এই 35 মিনিট সময়ের মধ্যে তুমি তাপগতিবিদ্যার পুরাটা শেষ করে ফেলবা, বা এই অধ্যায়ে আসলে 35 মিনিটের বেশি তোমার পড়া উচিত না। কি কি পড়বা? তাপ পড়বা, তাপমাত্রা পড়বা, শূন্যতম সূত্র থেকে আসলে কিছুই পড়ার নাই। এটা কে আবিষ্কার করছে? ফাউলার। শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার বানানো হয়। ভাই কথাগুলো একটু শুনো মনোযোগ দিয়ে। থার্মোমিটার বানানো হয়, আর হচ্ছে শূন্যতম ওই সূত্রটা কি, এই দুইটা বিষয় শিখলেই হবে। তাপমাত্রা প্রথম সূত্র, আর এই যে আমার যে নোট দিছি এই নোটের ভিতরে সব কিছুই আছে, ঠিক আছে? এই নোটের ভিতরে সবই আছে, আর বাকি কিছু হচ্ছে এন্ট্রপির থিওরিগুলো একটু পড়বা। এন্ট্রপি দ্বিতীয় সূত্রের জায়গায় কি কি পড়বা ভাই? দ্বিতীয় সূত্রের জায়গায় আমাদের হচ্ছে মোটামুটি যে বৈশিষ্ট্যগুলো আছে বা ওই 4টা বিবৃতি আছে, দ্বিতীয় সূত্রের 4টি বিবৃতি পড়তে হবে একটু। 4টি বিবৃতি পড়বা। প্রত্যাগামী অপ্রত্যাগামী প্রক্রিয়ার বিষয়টুকু শুধু একটু পড়বা, কোনটা দৃঢ় কোনটা দ্রুত। আর এইখানে হচ্ছে আমাদের এই নোট খাতার ভিতরে সবই আছে, ঠিক আছে? সুতরাং এক্সট্রা এগুলা কিছুই পড়া লাগবে না, তুমি এগুলা বাদ দিয়ে এই যে শুধু নোটটা পড়বা, খুব সহজ হয়ে যাবে তোমার পড়া। থিওরি নোট পড়বা, আর হচ্ছে 20 মিনিটে এই নোট পড়বা, আর মেডিকেলের ডেন্টালের এক্সকুশন পড়বা। এই অধ্যায় শেষ, তাপগতিবিদ্যা শেষ। সবাই এই কয়টা কাজ করবা কিনা এই অধ্যায়ের জানাও ভাই। নোট পড়ার পরেই তুমি বুঝতে পারবা যে এই নোটের মধ্যে কি আছে। সুতরাং এগুলা নিয়ে প্যারা নাই। এগুলা হচ্ছে আমাদের মোটামুটি, আমি আশা করি নোটটা ভালো করে পড়লেই হবে। নোট আর পিডিএফ পড়বো, হ্যাঁ। থিওরি পিডিএফ এর জন্য ফিল ফিজিক্স পেজে নক দিয়ে আমাকে ইনবক্সে নক করলেই হবে, ঠিক আছে? থিওরি পিডিএফ এর জন্য আমাকে ইনবক্সে নক করলেই হবে, আর কিছুই লাগবে না। শেরে বাংলা এগ্রিকালচারে পড়ছে কারো? ভাই কার সিট কই পড়ছে এটা ক্লাসের পরে শিখো। আচ্ছা করবো ভাইয়া, তাহলে তাপগতিবিদ্যার জন্য এইটুকুই করো ভাই, সাজেশন এইটুকুই। যেহেতু আজকে সাজেশন ক্লাস, আজকে খুব বেশি প্যারা তোমাদের দিব না, কারণ তোমাদের কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, তারপরে হচ্ছে ইংলিশ আছে, সাধারণ জ্ঞান আছে। তো এগুলা নিয়েও একটু কথাবার্তা বলবো। আর একটা বিষয় হচ্ছে, তুমি রিভাইজ না কইরা, এই বিষয়টা তোমার জন্য 100% ইম্পর্টেন্ট। 100% ইম্পর্টেন্ট, কারণ তুমি রিভাইজ ছাড়া যদি পরীক্ষার হলে যাও, তোমার কাছে মনে হবে এইটাও পারি ওইটাও পারি, কিন্তু অ্যান্সার কোনটা ফিক্সড এইটা তুমি পারবা না। তুমি হচ্ছে হজবরল একটা হেজিটেশনের মধ্যে পড়ে যাবা। এই কারণে কমপ্লিট রিভাইজ, তুমি যতটুকু পারছো যেন কমপ্লিটলি জানো, যে এইটুকু আমি হচ্ছে কমপ্লিটলি জানি, তাইলে হচ্ছে আমাদের পুরাটাই রিভাইজ হবে। দরজাটা নাই, হ্যাঁ। তাহলে কমপ্লিট রিভাইজ এই আমাদের হচ্ছে এইখানে এই রিভিশন জিনিসটা পরীক্ষার আগে খুবই ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষার হলে যায় দেখবা তোমার কাছে সবই কমন মনে হবে, কিন্তু তুমি পারতেছো না। এটার কারণ হচ্ছে তুমি রিভাইজ করে যাও না। এই কারণে এই রিভিশনের কারণে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় নাই ভাই, সত্য কথা। আমি রিভিশন না দিয়ে যাওয়ার কারণে, মানে আমি যেই 2টা সাবজেক্ট রিভিশন দিয়ে গেছিলাম, বায়োলজি, ফিজিক্স আর ম্যাথ, এই 3টা রিভিশন দিছিলাম, এই 3টা সাবজেক্টে আমি খুব ভালো করছি, কিন্তু কেমিস্ট্রি আমি কিচ্ছু রিভিশন করতে পারি নাই। কেমিস্ট্রিতে আমি মার্কস পাইছি ভাই 30-এর মধ্যে 3 পাইছি, ঢাকা ভার্সিটিতে 30-এর মধ্যে 3 পাইছি। অথচ আমি মানে এত ভালো প্রিপারেশন ছিল ভাই, সত্য কথা। কেমিস্ট্রিতে 3 পাওয়ার মতো প্রিপারেশন আমার ছিল না, আমি অ্যাটলিস্ট 15 পাওয়ার প্রিপারেশন ছিল, কিন্তু পাইছি 3। এটার একটা মাত্র কারণ হচ্ছে আমি রিভিশন করি নাই ভাই, সত্য কথা। এই রিভিশনটা কতটা ইম্পর্টেন্ট এটা আমি বুঝতে পারছি ডাবির হলে যায়, কারণ আমার কাছে সবই কমন মনে হয়েছে। আমি মনে হচ্ছে এই অপশনটাও অ্যান্সার, ওই অপশনটাও অ্যান্সার, কিন্তু কোনটা অ্যান্সার এটা আমি আসলে চুজ করতে পারছিলাম না, কনফিউশন তৈরি হয়ে গেছিল। এই একটা ব্যাপার খুবই মানে আমাকে ভুগাইছে। এই কারণে সবাই কাইন্ডলি রিভিশন শেষ করে পরীক্ষার হলে যাবা, এইটা তোমার জন্য। যদি আজকে তুমি যতক্ষণ পড়ো সমস্যা নেই, আজকে তুমি হচ্ছে প্রচুর টাইম পড়ো, কালকে একটু ঘুমায়ো, কালকে পরীক্ষার আগে রাতে একটু ঘুমায়ো। আজকে যদি তোমার 2-3 ঘন্টাও ঘুমাইতে পারো বা একটু বেশি পড়তে পারো, যাদের ডেন্টালে খুবই ইচ্ছা, তারা আজকের রাতটা কাজে লাগাও আর কালকের সকালটা কাজে লাগাও ভাই। এটা তোমাদের হচ্ছে চান্স হয়ে গেলে পরে আর প্যারাটা থাকবে না।
এটা কে রে? এইচ হেলাল না এম হেলাল? আজ এগুলা কথা বাদ দেন, টাইম নাই, সাজেশন দেন। ভাই তোমার যদি টাইম না থাকে তুমি যাইতে পারো, তোমার মতো স্টুডেন্টসকে সাজেশন দেওয়া আসলে মানে আমার কাজ না। যার সাজেশন দরকার সে ক্লাসে থাকবে, তোমার যদি সাজেশন না লাগে তুমি যাইতে পারো। এই হেলাল এটারে ব্লক করে দাও গ্রুপ থেকে, যারা মডারেটর আছো। আমি আগেও বলছি যে তোমাদের হচ্ছে মোটামুটি যতটুকু তোমাদের যে টাইম নাই এটা তো আমার মাথায় আছে। এরপরে আমরা যাব হচ্ছে চলতরিত। চলতরিত চান্স পাইলে প্যারা হোক, তবে চান্স পাওয়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে অ্যাডমিশন হয় হয় না এই টেনশনটা আর আমাদের থাকবে না। দেখো চলতরিতের ক্ষেত্রে হচ্ছে কি কি পড়বা। চলতরিতের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় হচ্ছে, চলতরিতেরও নোট আছে। এই যে এখানে আমার চলতরিতের ফ্রি ক্লাস নোট আছে। তাইলে 1 নাম্বার বিষয় হচ্ছে ফ্রি ক্লাস নোট প্লাস থিওরি পিডিএফ। থিওরি পিডিএফ এই দুইটা তো পড়তেই হবে, এর সাথে এক্স কোশ্চেন গেল, এক্স কোশ্চেন। কিন্তু এর বাইরেও দুই একটা টপিকস তুমি পড়বা। এই টপিকসগুলো হচ্ছে যন্ত্রের ব্যবহার। যন্ত্রের ব্যবহার এই চলতরিতে অনেকগুলা যন্ত্র আছে ভাই। পটেনশিওমিটার আছে, পোস্ট অফিস বক্স আছে, মিটার বিজ আছে। এই যন্ত্রের ব্যবহারগুলা থেকে ডেন্টালে প্রচুর কোশ্চেন আসে, প্রচুর। তাহলে এই টপিকসটা ভালো করে পড়ে যেতে হবে। যন্ত্রের ব্যবহার এটা অনেক ইম্পর্টেন্ট, আমি মনে করি ডেন্টালের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই টপিকটা। যেমন আমাদের কি কি যন্ত্র আছে, পটেনশিওমিটার, অ্যামিটার, ভোল্টমিটার সবাই পারে ভাই, অ্যামিটার ভোল্টমিটার সবাই পারে। সুতরাং ওগুলা আসলে আমাদের খুব একটা পটেনশিওমিটার, পটেনশিওমিটার। এরপরে হচ্ছে আমাদের পোস্ট অফিস বক্স, পোস্ট অফিস বক্স। এই টাইপের যত যন্ত্র আছে, মিটার ব্রিজ, মিটার ব্রিজ, এই যন্ত্রগুলো অল যন্ত্র আমাদের সবগুলাই শিখবা, ঠিক আছে? এই সবগুলা যন্ত্রের ব্যবহারটা মাস্ট বি শিখা যাবা, মাস্ট বি শিখা যাবা। এটা ভুটান হবে, ভুটান হবে, ভারত না, এটা আসতে পারে, এটা আসার সম্ভাবনা আছে। মেডিকেলে মনে হয় আসছিল, তবে এটা সাধারণ জ্ঞানের ক্লাস না। যাই হোক, সবাই কমেন্টে সাধারণ জ্ঞানে নিয়ে যাচ্ছে। এক ক্লাসে যদি আরেক দিকে নিয়ে যাও তাহলে কেমনে ক্লাস নিব বলো? আচ্ছা, তাইলে চলতরিতের ক্ষেত্রে কি কি পড়তে হবে? এই ফ্রি ক্লাস নোট যেটা দিছি, এই ফ্রি ক্লাস নোট এই হ্যাশট্যাগে ক্লিক করলেই তুমি পাওয়া যাবা। ফ্রি ক্লাস নোট এইখানে ক্লিক করলে সবগুলা নোট তুমি পাওয়া যাবা, সবগুলা নোট। এই নোটের পরে হচ্ছে তোমার এইখানে মোটামুটি এই নোটটা পড়লেই হবে। আর এখান থেকে থিওরি পিডিএফটা পড়বা, এক্সকুশন পড়বা, এক্সকুশন পড়বা। এরপরে হচ্ছে যন্ত্রের ব্যবহারটা তোমার একটু ভালো করে পড়তে হবে। এই কয়টার বিষয় পড়লেই হবে। আর এইখানে যেই কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা এই যে এখানে লেখা আছে যে হয় তোমার হচ্ছে ইয়া দেওয়া থাকবে, ভোল্টেজ দেওয়া থাকবে, ক্ষমতা দেওয়া আছে আই কত, অথবা আই দেওয়া থাকবে পি কত, এরকম টাইপের কোশ্চেন। যেটা দেখো মেডিকেল 20-এ কইসা আসছে, আর্ম ফোর্স 20-এ কইসা আসছে, আর্ম ফোর্স আসছে বাতির সংখ্যা কয়টা, এই কোশ্চেন আসছে তোমরা জানো। ডেন্টাল 16-17-তে আসছে। সুতরাং এইখানে হচ্ছে আমাদের তুই জীবনেও ট্যুরে যাইতে পারবি না, কিপটা শালা কেরারে, এটা মেহবুজ, সরকার মেহবুজ। আমরা হচ্ছে ট্যুরে যাব ইনশাল্লাহ। আমরা হচ্ছে এই যে 12 তারিখ 11 তারিখে কক্সবাজার যাব, তোমাকে রেখেই আমরা যাব ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এই যে এইখানে হচ্ছে আমাদের এইটা ভোল্টেজ দেওয়া আছে, ওয়াট দেওয়া আছে। আমার এখানে আই কত, তাহলে পি সমান ভিআই। এই একটা সূত্রই তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই সূত্রটা। তাহলে এই জায়গায় যদি আই বের করতে চাও, আই বের করতে চাও, তাহলে দেখো এখানে ভোল্টেজের মান হচ্ছে 220, এখানে 20 ডিভাইডেড বাই হচ্ছে 220, তার মানে 1/11, 1/11। এই 1কে 11 দিয়ে ভাগ করলে 0.090909 এরকম চলে আসতে থাকবে। বা এই অপশনটাই ছিল আমার ডেন্টালে, এই অপশনটাই ছিল। তাহলে তার 220 ভোল্ট এত লেখা আছে। এইটার আই কত, কারেন্ট কত, কারেন্ট হচ্ছে 1/0 এত অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার। তাইলে দেখো এইখানে আমাদের এই টপিকসটা একটু দেখবা, বা এটা আমাদের নোটের মধ্যে আছে, এই অঙ্কগুলা নোটের মধ্যে আছে। নোটের অঙ্কগুলাই ডিরেক্ট আসবে হুবহু, আশা করি। কালই শেষ রে, এ নোটের ভিতরে সবই আছে, নোট পড়বা। আজকে রাতের রিভিশনের এই অধ্যায়ে তুমি হাইস্ট টাইম নিবা 30 মিনিটস, এর বেশি লাগার কথা না আসলে ভাই। এই অধ্যায় খুবই ছোট,
এই অধ্যায় মানে হচ্ছে আমার কোন বিষয়গুলো আসবে এটা বোঝা যায় যে ডেন্টালে এই জায়গা থেকে কোশ্চেন আসবে। গ্যালভানোমিটার শান্ট, এটা একটু পড়বা ভাই। গ্যালভানোমিটার শান্ট, গ্যালভানোমিটার শান্ট, এই দুইটা টপিকস, যন্ত্রের ব্যবহার, তারপরে এই যে এখান থেকে হচ্ছে প্রবাহ নির্ণয়, আর নোট খাতা পড়বা, আর হচ্ছে পিডিএফ পড়বা। এনাফ, ইনশাল্লাহ এনাফ। এক্সকুশন পড়বা। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে আমাদের কি পড়বা এইগুলা। যাই হোক, আমরা হচ্ছে মেহফুজের কথায় কান টান না দেই, বায়োলজিবিদ তো সব হরমোনে খেলা করতেছে এখানে। হরমোনের কাজ সাথে আমরা এখন না যাই, আমরা আপাতত কারেন্ট, ইলেকট্রিসিটি নিয়েই থাকি, কারণ আমাদের এখন প্রচুর কারেন্ট দরকার, আমাদের চান্স পাইতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তাহলে দেখো, এই চলতরিত অধ্যায়ে কি কি পড়বা এটা সবার ক্লিয়ার কিনা জানাও। গ্যালভানোমিটার পড়বা, শান্টটুকু দেখবা, শান্ট। এইখানে একটা বিষয় হচ্ছে, একটা বর্তনী, এটা সাপোজ এটা হচ্ছে গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের সাথে এটা অ্যামিটার, এটা অ্যামিটার। তো এই জায়গায় আমি শান্ট যুক্ত করি, আর এই জায়গায় আমি হচ্ছে ভোল্টমিটার যুক্ত করি। দেখো, একটা বর্তনীর সাথে শান্ট আর ভোল্টমিটার যুক্ত থাকে সমান্তরালে, আর গ্যালভানোমিটার এবং অ্যামিটার বর্তনীর সাথে যুক্ত থাকে শ্রেণীতে শ্রেণীতে। এই বিষয়টা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যে গ্যালভানোমিটারের সাথে শান্টকে যুক্ত করা হয় কিভাবে, সমান্তরালে। গ্যালভানোমিটারের সাথে ভোল্টমিটার কিভাবে যুক্ত হয়, সমান্তরালে। শান্টের সাথে ভোল্টমিটার পরস্পর শ্রেণী, অ্যামিটারের সাথে ভোল্টমিটার পরস্পর শ্রেণী, এই বিষয়গুলো কিন্তু আসে। আর গ্যালভানোমিটার কেন যুক্ত করা হয়, প্রবাহ কমানোর জন্য, উচ্চ প্রবাহ কমানোর জন্য, উচ্চ প্রবাহ কমানোর জন্য। এটা কিন্তু মেডিকেলের কোশ্চেন, গ্যালভানোমিটার কেন ইউজ করা হয়, এই কোশ্চেনটা মেডিকেলে আসছিল, যে বর্তনীর উচ্চ প্রবাহ কমানোর জন্য গ্যালভানোমিটারের সাথে এই যে শান্টটা ইউজ করা হয়। কেন ইউজ করা হয়, গ্যালভানোমিটারের সাথে শান্ট কেন ইউজ করা হয়, উচ্চ প্রবাহ কমানোর কারণে হচ্ছে এটা ইউজ করতে হয়। এই বিষয়গুলা কিন্তু অবশ্যই পড়তে হবে, খুব ভালো করে এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। এখন যদি তোমাকে আমি বলি যে আমি মাল্টিমিটার ইউজ করব, ঠিক আছে, মাল্টিমিটার দিয়ে আমরা জানি সব মাপা যায়, মাল্টিমিটার ইউজ করব। এখন আমার কাজ হচ্ছে আমি মাল্টিমিটার দিয়ে আমি হচ্ছে প্রবাহ মাপবো। এই কোশ্চেনটা ডেন্টাল বা মেডিকেলে আসছিল। মাল্টিমিটার দিয়ে আমি প্রবাহ মাপবো। তাহলে মাল্টিমিটারকে বর্তনীর সাথে কিভাবে যুক্ত করতে হবে বলো তো। মাল্টিমিটার দিয়ে আমি প্রবাহ মাপতে চাচ্ছি, তাহলে মাল্টিমিটারটাকে আমি বর্তনীর সাথে কিভাবে যুক্ত করব, এটা আমাকে একটু অ্যান্সার দাও দেখি, কে বুঝতে পারছো। আসলে আমি মাল্টিমিটার দিয়ে সবই মাপতে পারি, আমি ভোল্টেজ মাপতে পারি, তারপরে আমি হচ্ছে তড়িৎ প্রবাহ মাপতে পারি। তো এখন আমার কাজ হচ্ছে মাল্টিমিটারটা আমি ইউজ করব প্রবাহ মাপার কাজে। তাইলে আমার কিভাবে যুক্ত করা লাগবে, অ্যান্সার দাও। মাল্টিমিটারটা আমি প্রবাহ মাপার কাজে ইউজ করলে কিভাবে যুক্ত করতে হবে। একজন অ্যান্সার দিছে মাকসুদুর রহমান, প্যারালালি যুক্ত করতে হবে। তাইলে তো ভাই বুঝো নাই। আমি দেখো অ্যামিটারটা ইউজ করছি কিভাবে, অ্যামিটারটা ইউজ করছি শ্রেণীতে, তাই না। অ্যামিটারের কাজ হচ্ছে প্রবাহ। এখন তুমি যদি প্রবাহ মাপার কাজে ইউজ করো মাল্টিমিটার, তাহলে অবশ্যই শ্রেণীতে ইউজ করতে হবে। সমান্তরাল কেন হবে, শ্রেণীতে আমাকে ইউজ করতে হবে রে ভাই। এই উল্টাপাল্টা বুঝা পরীক্ষার হলে যাইলে সব শেষ। আর যদি তোমাকে বলা হয় একটা মাল্টিমিটার দিয়ে তুমি ভোল্টেজ মাপবা, তাইলে তোমার বর্তনীর সাথে যুক্ত করতে হবে সমান্তরালে। কারণ এই যে ভোল্টেজটা আমার সবসময় মাপার যন্ত্র, ভোল্টেজ মাপার যন্ত্রটা সবসময় কিভাবে ইউজ করতে হবে, সমান্তরালে। আর প্রবাহ মাপার যন্ত্রটা ইউজ করতে হবে আমাকে শ্রেণীতে। ভাইয়া আমি বুঝি নাই, কি বুঝো নাই রে ভাই। এটা তো আসলে এই যে চিত্র আঁকায় দেখাই দিছি, এটা গ্যালভানোমিটার, এটা অ্যামিটার, এটা শান্ট, এটা ভোল্টমিটার, এটা একটা সার্কিট বর্তনী। এই বর্তনীর সাথে গ্যালভানোমিটার আর অ্যামিটার সবসময় শ্রেণীতে, আর এই দুইটার সাথে সমান্তরালে থাকে শান্ট আর ভোল্টমিটার। এই চিত্রটুকু বুঝতে পারলেই শেষ। আমাদের চলতরিতের ক্ষেত্রে এইটুকুই পড়বা। এই যে যন্ত্রের ব্যবহারটা কিন্তু ভুল করেও পড়া বাদ দিও না, এটা আমাদের পড়তেই হবে। দেখবা যে হুবহু কমন পাবা ভাই যন্ত্রের ব্যবহার থেকে। আমার নামটা তখন একটু মনে করিও, যে হচ্ছে ভাই পড়াইছিল, এগুলো আমাদের আসতেছে। আর ডেন্টালে 20 পাওয়ার জন্য কি করা উচিত এই টাইমে, এটাও আমি বলে দিব, সমস্যা নাই ইনশাল্লাহ।
তবে এই যে কনফিউশন থাকলে তো আসলে সমস্যা, এখনো যদি কোশ্চেনের কনফিউশন থাকে তাইলে সমস্যা। দেখো, কোন ধাতু হতে ফটো ইলেকট্রন নির্গত হবে না? কোন ধাতু থেকে ফটো ইলেকট্রন নির্গত হবে না? হবে না কোন ধাতু থেকে? এটা ডেন্টালে 18, 19, 17, 18-তে আসছিল যে কোন ধাতু থেকে ফটো ইলেকট্রন নির্গত হবে না। সোডিয়াম অ্যান্সার দিছে একজন, অর্পণ পার্থ। ইয়াসমিন আক্তার বলছে অ্যালুমিনিয়াম। তাসফিয়া ঐশী বলছে অ্যালুমিনিয়াম। সাদিয়া আফরিন, অনামিকা বলছে সোডিয়াম। না ভাই, তোমরা ওই যে এখনো অনেক কোশ্চেন, এগুলো এক্স কোশ্চেনে কেন কনফিউশন থাকতেছে? তোমরা তো তাহলে কিভাবে ভালো করবা বলো? তোমাদের এক্স কোশ্চেনেই যদি এখনো ক্লিয়ার না থাকে বা এক্স কোশ্চেনে এখন তুমি না পারো, তাহলে তো তোমার হচ্ছে প্রিপারেশনে গ্যাপ থাকাটা আসলে মানে এক্স কোশ্চেন তোমার অবশ্যই 10 বছরের এক্স কোশ্চেন ক্লিয়ার রাখা লাগবে, 10 ইয়ার্স। এইখানে আমাদের ফটো ইলেকট্রন নির্গত হয় ক্ষার ধাতুগুলা থেকে, ঠিক আছে? ক্ষার ধাতু, ফটো ইলেকট্রন নির্গত হয় ক্ষার ধাতুগুলা থেকে। সোডিয়াম, সিজিয়াম, রুবেডিয়াম, এগুলা সবগুলা আমার ক্ষার ধাতু, সবগুলা ক্ষার ধাতু। সোডিয়াম, লিথিয়াম, এই যে সিজিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, এই সবগুলা ক্ষার ধাতু। ক্ষার ধাতু থেকে আমার ইলেকট্রন নির্গত হয়। আর এই যে হয় না, কোনটা থেকে হয় না? অ্যালুমিনিয়াম থেকে। অ্যালুমিনিয়াম আমার ক্ষার ধাতু না, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যালুমিনিয়াম থেকে আমাদের কি হবে না? কোনো ফটো ইলেকট্রন নির্গত হবে না। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার রাখা লাগে, এইটা অনেক ইম্পর্টেন্ট। এটা খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছিল 19-20, খুলনা বিশ্ববিদ্যালয় 19-20-এ, মানে গতবার আসছে, আরো একটা জায়গা আসে। এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট, যে ক্ষার ধাতু থেকে আমাদের ফটো ইলেকট্রন নির্গত হয়। ফটো ইলেকট্রনের যে ইফেক্টটা, এই ইফেক্টটা ডেসক্রাইব করে হচ্ছে আইনস্টাইন। আর আইনস্টাইন কিন্তু 1921 সালে নোবেল পায়। 1921 সালে আইনস্টাইন নোবেল পায়। এই সালটাও আমাদের ফিজিক্সে মোটামুটি ইম্পর্টেন্ট, যে আইনস্টাইন নোবেলটা পাইছে কবে, কারণ খুবই ইম্পর্টেন্ট একজন বিজ্ঞানী উনি। তেজস্ক্রিয় মৌলগুলোকে কোন ধাতুর প্যাকেটে সংরক্ষণ করা হয়? ডেন্টাল 18-19, দেখি এটা কে পারে। এক্স কোশ্চেন যদি তোমরা এখনো না পারো, তাহলে আসলে মানে এটা আমি আগেও বলছি যে 10 বছরের এক্স কোশ্চেন পড়া যাইতে হবে। তেজস্ক্রিয় মৌলগুলোকে কোন ধাতুর প্যাকেটে সংরক্ষণ করা হয়? এটা সবাই পারবা আমি জানি। হ্যাভেনলি ইথারকে বলছিলাম যে তোমার নামটা চেঞ্জ করার জন্য, চেঞ্জ করো নাই, নিজের নাম দিবা, খুব সুন্দর মতো নিজের নাম দিবা। সীসার প্যাকেট, সবাই অ্যান্সার দিবে সীসা, এটা পারবে আমি জানি। আচ্ছা, একটু বড় লোক হওয়া শিখো। সীসার প্যাকেটে কেন সংরক্ষণ করবা? স্বর্ণতে করো, তাইলে তো আর একটু ভালো হয়। কি গরিবের মধ্যে থেকে গেছে, স্বর্ণ কত দামি জিনিস দিয়ে হচ্ছে সবসময় প্যাকেট করা লাগবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সীসা দিয়ে আমরা কি করব? তেজস্ক্রিয় মৌলগুলোকে কোন ধাতু? তেজস্ক্রিয় মৌল কোনগুলা 80 অপেক্ষা বেশি পারমাণবিক সংখ্যা, যেগুলা নিজে থেকে অন্য মৌলে পরিণত হয়, এদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। যেই সকল মৌল নিজে থেকে অন্য মৌলে পরিণত হয় তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। তারপরে দেখো, নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়? ডেন্টাল 17-18-তে আসছে, এটা সবাই পারবা, আমরা জানি যে তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে আমাদের আলফা, বিটা, গামা। এই জায়গায় আমাদের একটু কথা আছে, এই আলফা, বিটা, গামা, তাহলে তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে 3 ধরনের: আলফা, বিটা, গামা। হ্যাঁ, তাহলে এখন দেখো, এইখানে আমাদের এই 3 ধরনের রশ্মির মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাই। বৈশিষ্ট্য থেকে কোশ্চেন আসবে 100%। এই তুমি হচ্ছে আলফা, বিটা, গামা অথবা এক্স রে, সাথে এক্স রের বৈশিষ্ট্যও শিখবা। আমি গামা এই জায়গায় লিখলাম, গামা এই জায়গায় লিখলাম, এক্স রে আমাদের তেজস্ক্রিয় রশ্মি না, এই কারণে আলাদা লিখলাম, আলাদা। আলফা, বিটা, গামা এগুলা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় রশ্মি। এক্স রেটা হচ্ছে আমরা লিখছি, এটার কারণ এক্স রে আর গামা হচ্ছে একই ধর্ম প্রদর্শন করে, এটা হচ্ছে আমাদের কে
এই এক্স রে আর হচ্ছে গামা, এই দুইটা একই ধর্ম প্রদর্শন করে। এইটার ভরটা হচ্ছে প্রোটনের ভরের 4 গুণ, মানে এটা অত্যন্ত ভারী ধাতু, অত্যন্ত ভারী, অত্যন্ত ভারী রশ্মি। এরপরে এটা হচ্ছে আমাদের হালকা, হালকা রশ্মি। আর এই রশ্মির কোনো বর নাই, বরহীন রশ্মি। এই রশ্মিরও কোনো বর নাই, যেহেতু একই ধর্ম প্রদর্শন করে, তাহলে গামারও ভর নাই, এক্স রেরও কোনো ভর নাই। এইটার ভর হচ্ছে প্রোটনের ভরের 4 গুণ। একসাথে আমরা হচ্ছে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো শিখব। প্রোটনের 4 গুণ। এইটার ভর হচ্ছে ইলেকট্রনের সমান, ইলেকট্রনের সমান এটার ভর, বিটার ভর। আর চার্জের ব্যাপারে যদি তুমি আসো, তাহলে এইটার চার্জ হচ্ছে +2 ইলেকট্রন, মানে ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ এবং ইলেকট্রনের চার্জের 2 গুণ। আলফা, আলফা কণার চার্জ। বিটা কণার চার্জটা হবে ঋণাত্মক চার্জ এবং ইলেকট্রনের চার্জের সমান, সমান। আর এই বস্তুটা হবে আমাদের চার্জহীন, চার্জহীন। এইটাও আমাদের হবে চার্জহীন, চার্জহীন। ঠিক আছে? তাহলে এই যে আমাদের রশ্মির বৈশিষ্ট্যগুলা কিন্তু লাগবেই, এই কারণে আমি এই টপিকসটা একটু সারমর্ম আকারে পড়াইয়া দিচ্ছি, যাতে তোমাদের সমস্যাটা না হয়। এরপরে এইটা হচ্ছে আমাদের তড়িৎ, তড়িৎ এবং চুম্বক দ্বারা বিক্ষিপ্ত হয়, চুম্বক ক্ষেত্র দ্বারা, ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত। মানে কি? মানে তুমি চুম্বক আর তড়িৎ ক্ষেত্র দিয়ে এই দুইটারে কি করতে পারবা? শনাক্ত করতে পারবা। এই ধরনের কোশ্চেন আসে যে তড়িৎ এবং চুম্বক ক্ষেত্র দ্বারা শনাক্ত করা যায় কাকে? বিটাকে যাবে আর আলফাকে যাবে। চুম্বক দ্বারা বিক্ষিপ্ত হবে, বিক্ষিপ্ত হয়। এইটাও বিক্ষিপ্ত হয়, এইটা হয় না, এইটাও হয় না, এটাও হয় না। তার মানে আমাদের এগুলা হচ্ছে কি করে না? তড়িৎ চুম্বক দ্বারা বিক্ষিপ্ত হয়, এটা হয়, এটা হয় না, এটা হয় না, যেহেতু এরা দুইটা হচ্ছে একই ধর্ম। আর এইটার বেগ হচ্ছে আলোর বেগ, এইটার বেগ হচ্ছে আলোর বেগ, মানে আলোর বেগে চলে। এই আমাদের হচ্ছে আলফা, গামা এবং এক্স রে, এই দুইটা রশ্মি হচ্ছে আলোর বেগে চলে। আর এখন যদি তুমি হচ্ছে বেদন ক্ষমতার কথা চিন্তা করো, বেদ করতে পারে কে বেশি? বেদন ক্ষমতা, কে বেশি বেদ করতে পারে? এই কোশ্চেনটা আমাদের মেডিকেলে বিষয়ে কোশ্চেন আসছিল যে কে বেশি বেদ করতে পারে। বেদন ক্ষমতার কথা যদি চিন্তা করো, তাহলে সবচেয়ে বেশি বেদ করতে পারবে গামা, এরপরে বেদ করতে পারবে এক্স রে, এরপরে বেদ করতে পারবে বিটা, এরপরে হচ্ছে আলফা, এরপরে হচ্ছে কি? আলফা। তাহলে সবচেয়ে বেশি বেদ করতে পারবে আমার গামা রশ্মি, গামা রশ্মি। এরপরে একটু কম হচ্ছে এক্স রে, এরপরে বিটা আলফা, বিটা আলফা। আর আয়নিত করতে পারে, আয়নিত করার ক্ষমতা, মানে আয়নায়ন ক্ষমতা আর কি, এটাকে সহজে বলে আয়নায়ন ক্ষমতা, আয়নায়ন ক্ষমতা। এইটার ক্রমটা হচ্ছে আমাদের আলফা সবচেয়ে বেশি, এরপরে বিটা, এরপরে গামা। কারণ আলফার চার্জ দেখো তুমি 4 হিলিয়াম নিউক্লিয়াস, 4 হিলিয়াম নিউক্লিয়াস। এটা হচ্ছে আলফা কণা, আলফা কণা। বিটা কণা হচ্ছে 0 -1 ইলেকট্রন, -1 ইলেকট্রন। এটা হচ্ছে বিটা কণা। আর গামার ক্ষেত্রে দেখো 0 0 গামা, এটার কোনো বড় নাই, কোনো চার্জও নাই, এই কারণে এইটার কোনো আয়নায়ন ক্ষমতা সবচেয়ে আর কি কম। তাহলে সবচেয়ে বেশি আলফা, বিটা, গামা, আলফা, বিটা, গামা। তাহলে আয়নায়ন ক্ষমতা এগুলা কিন্তু আসবে আমাদের, খুবই ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে তোমরা আর যেই বিষয়টা পড়বা, ফিশনটা একটু পড়বা, ফিশন, ফিউশন। এটা নোটটা আমি তোমাদেরকে দিয়ে দিব এখনই, যদি তোমরা আজকে নোট করে নাও তাহলে আমি নোটটা তোমাদেরকে দিয়ে দিব। তেজস্ক্রিয়, এই তেজস্ক্রিয়তার একটা ক্লাসও আছে আমাদের, টার্গেট ক্লাস 1। এই ক্লাসটা অনেকেই করছিল, অনেকেই করো নাই। এখন এই ক্লাস করার আর সময় নাই আসলে। তোমাদের ডেন্টালে যারা পরীক্ষা দিবা এই ক্লাস আর করতে যায় না। এই ক্লাসের নোটটা আমি পোস্ট করে দিব ইনশাল্লাহ, নোট। এই নোটটা আমি আজকে পোস্ট দেওয়ার পরে সবাই পড়বা। এই নোটটা পড়বা কে কে জানাও। এই নোট পোস্ট করলে এই নোটের ভিতরে এই সবগুলো আছে, এই যে এই বিষয়গুলো সবই আছে। তবে এদের কিন্তু আরো কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো একটু দেখে নিও কাইন্ডলি। এই যে এক্স রে, তারপরে আলফা, বিটা, গামা, আর আরো কিছু রশ্মি আছে, যেমন রঞ্জন রশ্মি, রঞ্জন রশ্মি, রঞ্জন রশ্মি থেকে কোশ্চেন হয়। রঞ্জন রশ্মি থেকে আমাদের হচ্ছে ডেন্টাল, মেডিকেল দুইটাতেই কোশ্চেন হয়। রঞ্জন রশ্মির বৈশিষ্ট্যটা একটু তোমাকে পড়তেই হবে ভাই, আর একটু পড়তেই হবে। সরি, রঞ্জন না, রঞ্জন তো আর এক্স রে। এখানে এই যে ইয়া রশ্মি যেটা ভাই, লেজার, লেজারটা পড়তে হবে, লেজার। হ্যাঁ ইনশাল্লাহ পড়বো, ইনশাল্লাহ পড়বো। এইগুলা থেকে একটা কোশ্চেন তুমি পাবাই ভাই, গ্যারান্টি, যে তুমি এই রশ্মিগুলার বৈশিষ্ট্য থেকে একটা কোশ্চেন তুমি 100% পাবা।
ডেন্টালে যদি 20টার মধ্যে একটা কোশ্চেন এইখানে তোমার 100-এ কমন, চলতরিৎ থেকে একটা কমন আসবেই, এটা মিস নাই। চলতরিৎ থেকে একটা কোশ্চেন তোমার 100% আসবে, 100%। আর যেইটুকু বলছি এইটুকু পড়লে 100%। ফিজিক্সে 20-এ 20 পাইলে তোমার চান্স পাওয়া কতটা সহজ হয়ে যাবে তুমি চিন্তাও করতে পারবে না। ফিজিক্সে 20-এ 20 তোলা এটা তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মেডিকেল যারা পরীক্ষা দেয়, ডেন্টাল যারা পরীক্ষা দেয়, সবার জন্যই একই উপদেশ, তুমি চেষ্টা করবা ফিজিক্সের কোশ্চেন সবচেয়ে সহজ হয়, এখানে 20-এ 20 তুলো। ফিজিক্সে 20-এ 20 পাওয়া মানে তোমার মার্কস লাগবে মেডিকেলে আর কত, এবার 66 না 46 লাগে, আর তাহলে 66 মানে 67 আর কি। 67-র ক্ষেত্রে তোমার যদি ফিজিক্সে 20 আসে আর মার্কস লাগে বাকি সব সাবজেক্ট মিলে 47। সব সাবজেক্টেরই নোট আছে, পোস্ট করা আছে, ফ্রি ক্লাস নোট, এই ক্যাপশন দিয়ে পোস্ট করা আছে। এই তাহলে এখানে ফিউশনটা পড়তে হবে। এই ফিউশনের ক্ষেত্রে বিমুক্ত শক্তিটা আমাদের ইম্পর্টেন্ট। বিমুক্ত শক্তি হচ্ছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, 200 মেগা ইলেকট্রন ভোল্ট। আর এইখানে হচ্ছে আমাদের নিউট্রন, গড়ে প্রতি ফিউশনে আমাদের 2.5টা নিউট্রন হয়, 2.5টা নিউট্রন হয়। নিউট্রন মানে হচ্ছে এই 10n, এইটাকে, এই সংকেতটাকে বলা হয় নিউট্রন। হ্যাঁ, আর গড়ে 2.5টা নিউট্রন সৃষ্টি হয় আর 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি বিমুক্ত হয়। এটা হচ্ছে ফিউশন থেকে। এই ফিউশনটা ইউজ করা হয় পারমাণবিক বোমা। আর ফিউশনটা ইউজ করা হয় সূর্যে শক্তি তৈরি হয় ফিউশন প্রক্রিয়ায়, সূর্যে শক্তি। এইটা মানে হচ্ছে দেখো ফিউশন মানে সংখ্যা বেশি, সংযোজন দেখো এটাতেও কি সংখ্যা বেশি, 1 2 3 4 5টা বর্ণ। আর ফিশন ভাঙন দেখো এটাতে আমার শব্দ কম, ফিশনেও আমার শব্দ কম, ভাঙনেও শব্দ কম। তাহলে ফিশন মানে হচ্ছে আমার এখানে ভাঙন, ফিউশন মানে হচ্ছে সংযোজন মানে বেশি। ঠিক আছে, দেখো ফিশন সংযোজন, ফিউশন হচ্ছে ভাঙন। সূর্যের শক্তি বলো, তারপরে এখানে হচ্ছে সূর্যের শক্তি, তারপরে হাইড্রোজেন বোমা, উদজান বোমা, এই বিষয়গুলো হচ্ছে আমার ফিউশন প্রক্রিয়ার ক্ষেত্রে। এইটুকুই লাগে আসলে, এর বাইরে কিছুই আসে না। ফিউশন থেকে এই 5টা তথ্য তুমি জানে নাও, যে ফিশন মানে ভাঙন, ফিউশন মানে সংযোজন, ফিশন থেকে গড়ে 2.5টা নিউট্রন হবে এবং 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি হবে। আর ফিউশন থেকে শক্তি আসবে 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট, 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি আসবে, এটা হচ্ছে ফিউশন থেকে। আর ফিউশনটা ঘটে সূর্যে, হাইড্রোজেন বোমা, উদজান বোমা, এগুলাতে। এইটুকু হচ্ছে আমাদের মেইনলি ইম্পর্টেন্ট। তাইলে বলো তো যে এই নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে তুমি কি পড়বা? নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে তেজস্ক্রিয়তার একক পড়তে হবে। এই নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে তেজস্ক্রিয়তার একক একটা আছে এসআই একক, এসআইটা হচ্ছে আমাদের ব্যাকেরেল, ঠিক আছে, এসআই এককটা আমাদের আলাদা ব্যাকেরেল। আর একটা একক আছে কুরি, ঠিক আছে, এই কুরি আর ব্যাকেরেল এই দুইটা একক। তবে এসআই এককটা হচ্ছে ব্যাকেরেল, এটা মেডিকেলে আসছিল আমাদের 18-19, মেডিকেল 18-19 আমাদের এই কোশ্চেনটা আসছে, ব্যাকেরেল আর কুরি। আর তেজস্ক্রিয়তা প্রদর্শন করে কারা, এটা ওই নোটের মধ্যে আছে, সবকিছু আছে। এই নোটটা খুব ভালো করে পড়তে হবে, ক্লাস নোট, যেই ক্লাসটার নোটটা আমি পোস্ট করব একটু পরে। এই অধ্যায় থেকে শুধু নোট পড়বা, থিওরি পিডিএফ পড়বা, আর যতটুকু পড়াইলাম রশ্মিগুলোর বৈশিষ্ট্য এইটুকু তোমাকে পড়তে হবে। তাহলে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার কিনা জানাও। আমি জ্যামিতিক আলো, ভৌত আলো মাঝখানে শেষ করে দিছি, জ্যামিতিক আলো, ভৌত আলো আর যাব না আজকে। এই নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান যেইটুকু পড়বা, পুরা সেকেন্ড পার্ট তোমাদের মিয়া আজকে এক ক্লাসে শেষ করে দিচ্ছি। সেকেন্ড পার্ট পুরাটাই হচ্ছে আমরা সাজেশন আকারে। আর আসলে সাজেশন মানে তোমার ভাই এইটুকু থেকে আসবে, এত কিছু পড়ার দরকারও নাই। তুমি কম সময়ে ভালো করার জন্য এই ক্লাসটাই আমি মনে করি আসলে এনাফ। এইটুকু ফলো করো, দেখবা ভালো করতে পারবা। এই জ্যোতির্বিজ্ঞান থেকে কোশ্চেন বেশি আসে, আগে জ্যোতির্বিজ্ঞান পড়াবো, পরে অন্যটা। জ্যোতির্বিজ্ঞান থেকে আমাদের বেশি কোশ্চেন হয়, এই কারণে এইখান থেকে আমরা কিছু হচ্ছে স্পেসিফিক কোশ্চেনই পড়বো। দেখো কিছু স্পেসিফিক কোশ্চেনই আমরা পড়বো, একটু দেখো জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে কি কোশ্চেন আসে।
এই মহাবিস্ফোরণের জনকটাকে, বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ এইটার জনক বলা হয় হচ্ছে জর্জ লেমাইটারকে। জর্জ, কিছু বইতে লেখা আছে লেমিটার আর কিছুতে আছে লেমাইটার। হ্যাঁ, লেমাইটার, তো লেমিটারই আমি লিখলাম সংক্ষেপে। জর্জ লেমিটার হচ্ছে এই মহাবিস্ফোরণ তত্ত্বের জনক, ঠিক আছে। আর এইখান থেকে হচ্ছে আমাদের ওই স্টিফেন হকিং এর বই আছে, এ ব্রাইফ হিস্টোরি অফ কি যেন একটা বই আছে, এ ব্রাইফ হিস্টোরি এরকম একটা বই আছে। এই বইটা হচ্ছে স্টিফেন হকিং, এইটা আমাদের দরকার। স্টিফেন হকিং, এই বিজ্ঞানীর নাম হচ্ছে, ইংলিশ ভুল হইতে পারে। আচ্ছা, তাহলে মহাবিস্ফোরণ তত্ত্বের জনক হচ্ছে জর্জ লেমাইটার। এইখানে হচ্ছে এই মহাবিস্ফোরণটাকে বলা হয় সুপারনোভা। এখানে আমাদের যে বিস্ফোরণটা ঘটে এই বিস্ফোরণটাকে বলা হয় কি সুপারনোভা। এই মহাবিস্ফোরণকে কি বলা হয়? সুপারনোভা বলা হয়। এই কোশ্চেনটা আসছে আর্মফোর্সে 2021 আসছে, আর্মফোর্স 2021, মহাবিস্ফোরণকে বলা হয় সুপারনোভা। হ্যাঁ, এ ব্রাইফ হিস্টোরি অফ টাইম মনে পড়ছে। হ্যাঁ, এইটা হচ্ছে স্টিফেন হকিং এর বই। আর এইখান থেকে আমাদের এই চন্দ্রশেখরের সীমাটা লাগে 1.4 m0। এই m0টাকে বলা হয় সূর্যের ভর। সূর্যের ভর সাধারণত আসলে 2 × 10⁻30 কেজি। এই সূর্য প্রতি সেকেন্ডে শক্তি 10⁻26 গুণ শক্তি বিকিরণ করে। এই সূর্য প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে, ভাইয়া এটা কিন্তু সাজেশন ক্লাস, একটু দ্রুতই পড়াচ্ছি কারণ প্রচুর কিছু পড়তে হবে, অনেক কিছু পড়তে হবে। সূর্য প্রতি সেকেন্ডে এত জুল শক্তি কি করে? এত জুল শক্তি বিমুক্ত করে। তাহলে দেখো, আমাদের এই মহাবিস্ফোরণটার জনক হচ্ছে জর্জ লেমিটার, এ ব্রাইফ হিস্টোরি অফ টাইম, এটার বইয়ের রাইটার হচ্ছে কে? স্টিফেন হকিং। আর সুপারনোভাকে বলা হয় কাকে? এই মহাবিস্ফোরণকে বলা হয় সুপারনোভা। আর 1.4 m0 এটা হচ্ছে চন্দ্রশেখরের সীমা, এটাকে বলা হয় কি? চন্দ্রশেখরের সীমা, এটা হচ্ছে 1.4 m0। এরপরে দেখো, আমাদের এইটুকু থেকে আমাদের কোশ্চেন আসে যে যদি 1.4 m0 এর চাইতে কম হয়, এত হতে যদি আমাদের কি হয়? কম হয়, তো এই 1.4 m0 থেকে যদি কম হয় এটাকে বলবো আমরা সাদা বা শ্বেত, যেটাকে বলা হয় শ্বেত বামন। আর যদি 1.4 m0 থেকে 3 m0 এটার মাঝামাঝি হয় তাহলে এটাকে বলা হয় নিউট্রন তারা, নিউটন স্টার। এই নিউটন স্টারের একটা নাম আছে, একটা নিউটন স্টারের নাম হচ্ছে পালসার। এই কোশ্চেনটা আসে যে পালসার কি? পালসার হচ্ছে একটা নিউট্রন স্টার। তাহলে নিউট্রন স্টার বলবো কখন? যখন 1.4 m0 থেকে আমাদের 3 m0 এর মাঝামাঝি হবে। আর 3 m0 হতে যখন বেশি হবে, এই বেশিটাকে বলবো আমরা কালো বামন। তাহলে এইটা হচ্ছে আমাদের সাদা বামন, নিউট্রন স্টারের একটা নাম শিখলাম, পালসার। আর এইখানে আরেকটা তথ্য খুবই ইম্পর্টেন্ট, নিউট্রন স্টারটা যদি সংকুচিত হয়ে যায় তখন এইটাকে আমরা বলবো কি? সংকুচিত হয়ে আমাদের কৃষ্ণ গহ্বরে পরিণত হয়, কৃষ্ণ গহ্বর, বা এটাকে বাংলায় ইংলিশে বলে কি? ব্ল্যাক হোল। আমাদের গ্রুপের আগের নামটা ছিল কি? ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল কখন হবে? যখন নিউট্রন স্টারটা আমাদের কি হবে? সংকুচিত হয়ে আমাদের এই নিউট্রন স্টারটা কিসে পরিণত হবে? কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলে পরিণত হবে। এই কোশ্চেনটা মেডিকেলে 2021 আসছে, মেডিকেল 2021, মানে ডেন্টালের জন্য এগুলা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই বিষয়টুকু আমাদের দেখো কতগুলা তথ্য শিখছি এইটুকুর ভিতরে। আর এইখানে হিগস বোসন এইটার হচ্ছে আমাদের, এটাকে বলা হয় ঈশ্বর কণা বলা হয় কি? গডস পার্টিকেল বলা হয়। এটা হচ্ছে আমাদের কি? হিগস বোসন কণা। এটা আমাদের ইম্পর্টেন্ট আছে অনেক। এরপরে লেপটন কণা একটা কণা আছে যেটার স্পিন হলো হাফ। লেপটন একটা কণা আছে, স্পিন মানে হচ্ছে ঘূর্ণনের দিক। এই স্পিনটাকে বলা হয় লেপটন কণার স্পিনের মান হচ্ছে হাফ। এটা বেশি আসে। লেপটন কণার স্পিন কত? এটার মান হচ্ছে হাফ। হিগস বোসন কণাকে বলা হয় কি? ঈশ্বর কণা।
এই কণাগুলা একটু তোমরা পড়ে নিবা, মোটামুটি বইতে আছে, কণাগুলা একটু পড়বা। আর এইখানে আমাদের ধূলি মেঘের একটা অনুপাত আছে, ধূলি মেঘ, এই ধূলি মেঘটা আমাদের ইম্পর্টেন্ট। এইখানে আমাদের মোটামুটি হচ্ছে আমাদের দেখো, হ্যাঁ, তাহলে এইখানে থেকে দেখো হাইড্রোজেন আছে কত পার্সেন্ট, 75%, হিলিয়াম আছে আমাদের কত 24%, আর 1% হচ্ছে কি আদার্স, 1% হচ্ছে অন্যান্য গ্যাস, অন্যান্য গ্যাস আদার্স। এই কোশ্চেনটাও আমাদের মেডিকেলে আসছিল, মেডিকেল 2021, মেডিকেল 2021 আসছে যে আমাদের ধূলি মেঘে কি কি থাকে, হাইড্রোজেন থাকে 75, হিলিয়াম থাকে কত 24, আর আদার্স থাকে হচ্ছে 1%। এটা কিন্তু 10% না, 1%। এইটুকুই আসলে আমাদের এখান থেকে লাগে। যে মহাবিস্ফোরণের জনক জর্জ লেমিটার, এ ব্রাইফ হিস্টোরি অফ টাইমের রাইটার হচ্ছে স্টিফেন হকিং। আর এই সুপারনোভা বলা হয় যখন মহাবিস্ফোরণ হয়, মহাবিস্ফোরণটাকে বলা হয় সুপারনোভা। আর এই 1.4 এম নটটাকে বলা হয় চন্দ্রশিখরের সীমা। আর এম নটটা হচ্ছে সূর্যের ভর, সূর্যের ভরের মান দেওয়া আছে। সূর্য প্রতি সেকেন্ডে কত শক্তি বিমুক্ত না আসলে বিকিরণ করে, এই কথাটা হবে বিকিরণ করে, বিকিরণ করে। এরপরে আমরা এই যে এই তথ্যগুলো দেখলাম, কখন সাদা বামন, কখন নিউট্রন তারা, কখন পালসার মানে কালো বামন। নিউট্রন তারা নিয়ে 3টা তথ্য শিখছি, একটা নাম হচ্ছে পালসার, এটা সংকুচিত হয়ে হবে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। আর এইখানে আমরা কিছু তথ্য শিখলাম যে এই যে কণা নিয়ে। আচ্ছা, তাহলে এইটুকুই জ্যোতির্বিজ্ঞান থেকে আমাদের খুবই ইম্পর্টেন্ট, এইটুকু ভালো করে পড়বা, এইটুকু ভালো করে পড়বা। এরপরে হচ্ছে এক্স কোশ্চেন পড়বা, এক্স কোশ্চেন পড়বা, থিওরি পিডিএফ পড়বা, থিওরি পিডিএফ। আর কেউ যদি শুধু থিওরি পিডিএফ পড়ে এ অধ্যায়ে, তার জন্য এনাফ। শুধু থিওরি পিডিএফও যদি কেউ পড়ে, শুধু থিওরি পিডিএফ আর এক্স কোশ্চেন যদি পড়ে, তাইলে তার জন্য হচ্ছে কি এনাফ, এনাফ। শুধু থিওরি পিডিএফ পড়লেও ইনশাল্লাহ এনাফ, ইনশাল্লাহ। তাহলে থিওরি পিডিএফটা এই অধ্যায়ে আমি জানি যে এই অধ্যায়ে সবচেয়ে ভালো করে লেখা আছে, খুব কম তথ্য দেওয়া আছে, তবে খুব ইম্পর্টেন্ট তথ্য। এই কারণে ডেন্টালে যারা ভালো করতে চাও তাইলে হচ্ছে থিওরি পিডিএফটা ভালো করে পড়বা। যেইটুকু পড়াইলাম এই 1 পৃষ্ঠা পড়বা, এটা পড়তে তোমার সর্বোচ্চ টাইম নিবা 15 থেকে 20 মিনিট। মনোযোগ দিয়ে পড়লে এটা 15 থেকে 20 মিনিটের বেশি লাগবে না, 15 মিনিট নিবা ভাই, 20 মিনিট লাগার কথা না এই অধ্যায় আসলে। থিওরি পিডিএফ ভাই আমাকে ইনবক্স করতে হবে, আর অবশ্যই এই গ্রুপে ইনভাইট দিতে হবে 20 জন, ইনভাইট দিয়ে আমাকে স্ক্রিনশট দিতে হবে। কারণ থিওরি পিডিএফটা যাদেরকে দিছি সবাই ইনভাইট দিয়ে তারপরে আমাকে হচ্ছে আমার কাছ থেকে পিডিএফ নিছে, ওটা অনেক কষ্ট করে বানানো আমার নিজের জন্য। আর এটার জন্য শুধু আমাকে ইনবক্স করতে হবে, পেজে মেসেজ দিয়েও লাভ নাই। তাইলে আর যারা ক্লাস করতেছো কাইন্ডলি যারা শেয়ার করো না একটু শেয়ার করে দিও, যারা রিয়াক্ট দাও নাই রিয়াক্ট দিয়ে দিও। আর হচ্ছে কাইন্ডলি গ্রুপে যদি উপকার পাও ক্লাস কইরা, তাহলে 2-1 জনকে একটু কষ্ট করে ইনভাইট করে দিও, ইনভাইট করে দিও যদি হচ্ছে উপকার পাও। আর পিডিএফটা যারা পড়ছো এরা জানো যে আসলে থিওরির জন্য পিডিএফটা অনেক ইম্পর্টেন্ট, অনেক কিছুই লেখা আছে থিওরি পিডিএফটাতে। যারা পড়ছো এরা কিন্তু হচ্ছে জানো। অরিন যতগুলা ফ্রেন্ড আছে, যদি তোমার 20টা না থাকে, তুমি 5টা আছে, 5টা ইনভাইট দিয়ে আমাকে বলবা ভাই আমার 5টা আছে, এই যে পিডিএফটা দেন, দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, নাফিউর রহমান রেইনি আমাকে নক দিছি, ইনশাল্লাহ দিয়ে পাওয়া যাবা। তাহলে জ্যোতির্বিজ্ঞান আমাদের ক্লিয়ার কিনা একটু এক যুগে জানাও যে ক্লিয়ার। 110 জনের মতো আসো ক্লাসে, এত কম পোলাপান থাকবা আসলে সাজেশন ক্লাসে, এটা আশা করি নাই, আরো বেশি পোলাপান হচ্ছে থাকা উচিত ছিল। কারণ প্রথম ক্লাসে 164 জন ছিল, 167 জন ছিল, আজকে 115, 10 এরকম। আচ্ছা, এই কোশ্চেনটা মানে এই অধ্যায়টা সবার ক্লিয়ার কিনা একটু এক যুগে জানাও যে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার। আর কে কে ক্লাসে আসো এটা আর আজকে জানতে চাবো না, কারণ তোমাদের সময় নষ্ট করে আমার লাভ নাই। আমরা জাস্ট সাজেশন ক্লাসটা নিচ্ছি যাতে সবার হেল্প হয়, সবার হেল্প হয়। তাহলে এই জায়গায় আমাদের সেমিকন্ডাক্টর থেকে আসলে এই যে এখানে কিছু বিষয় বলে দিব যে এখানে উদাহরণ পড়তে হবে। উদাহরণ কিসের উদাহরণ পড়বা? অপরিবাহী পদার্থ, অপরিবাহী, পরিবাহী, অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী, এগুলার উদাহরণ পড়তে হবে ভাই। উদাহরণ, সত্য কথা বলতে এগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা ভেরি ভেরি স্টার।
মানে এগুলা প্রচুর স্টার, এখান থেকে ডেন্টালে আসার সম্ভাবনা অনেক বেশি। অপরিবাহী, পরিবাহী আর একটা হচ্ছে অর্ধপরিবাহী, এই উদাহরণগুলো আমাকে পড়তে হবে। আর চুম্বকের অধ্যায়ে তো আমি বলেই দিছি যে চুম্বকের অধ্যায় থেকে তোমাকে ফেরি চুম্বক, ফেরু চুম্বক, তারপরে প্যারা চুম্বক এগুলা পড়তে হবে। চুম্বক থেকে চুম্বক এই অধ্যায় থেকে এই ফেরি প্যারা চুম্বক এগুলা পড়তে হবে, এগুলা খুবই ইম্পর্টেন্ট। ফেরি, ফেরা, ফেরু, পেরু চুম্বক এগুলো আসছে। আর কুড়ি বিন্দু অনেক ইম্পর্টেন্ট ডেন্টালের জন্য। কুড়ি বিন্দু, লোহা, নিকেল, কোবাল্ট। লোহা হচ্ছে আমার কত, 770। এই আর্ম ফোর্স থেকে কোশ্চেন আসছে যে 770 লোহার এই প্যারাচুম্বকে পরিণত হয় কত তাপমাত্রায়, 770 ডিগ্রি। 20 বিন্দু মানেই হচ্ছে যেই তাপমাত্রায় চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়ে যাবে, মানে চুম্বকটা কি হবে, ফেরু থেকে প্যারা হবে, ফেরু থেকে এই চুম্বকটা প্যারা হয়ে যাবে। এই তাপমাত্রাকে বলা হয় 20 তাপমাত্রা। 20 তাপমাত্রা, এই 20 তাপমাত্রা লোহার হচ্ছে এত, নিকেলের হচ্ছে 400, আর কোবাল্টের হচ্ছে 1100। কোবাল্ট এটার হচ্ছে 1100। তো এই 20 বিন্দুগুলা লাগবে। ফেরু, ফেরির এগুলার হচ্ছে আমার প্যারা, এগুলার হচ্ছে কি লাগবে, উদাহরণ লাগবে, এখান থেকে কিন্তু আসে। তারপরে বিনতি, বিচ্যুতি, এই বিষয়গুলা ভালো করে দেখবা ভাই, এগুলা থেকে কোশ্চেন আসে। বিনতি, বিচ্যুতি, বিনতি, বিচ্যুতি। বিনতি হচ্ছে এই যে আমাদের 2 মেরুতে আসে মেইনলি π/2, 2 মেরুতে π/2। এটা কিন্তু আর্ম ফোর্সে আসছে, অলরেডি চলে আসছে আর্ম ফোর্স 20-21। এই কোশ্চেনগুলো আমাদের ইম্পর্টেন্ট। আর বিষুবের ক্ষেত্রে হচ্ছে বিনতির মান 0। আর ঢাকার ক্ষেত্রে বিনতির মান হচ্ছে 31 ডিগ্রি নর্থ, 31 ডিগ্রি নর্থ। ঢাকার বিচ্যুতির মান হচ্ছে হাফ ডিগ্রি পূর্ব, হাফ ডিগ্রি ইস্ট। ঢাকা বিচ্যুতি, এই বিষয়গুলা দেখি আমি নোট যদি দিতে নাও পারি কাইন্ডলি এই অধ্যায় থেকে এগুলা পড়ে নিবা, লরেন্স বলটা পড়ে নিবা। তাইলে হচ্ছে হ্যাঁ, নীল টেম্পারেচার, 20 টেম্পারেচার দুইটাই পড়ো, তবে 20 টেম্পারেচারটা বেশি ইম্পর্টেন্ট ভাই, এখান থেকে কোশ্চেন আসে। 20 বিন্দু থেকে কোশ্চেন আসে, এটা 100% স্টার দিয়ে রাখো, 100%। ফেরি, প্যারা, ফেরু এগুলা থেকে স্টার দিয়ে রাখো। তাইলে দেখো আমার সেমিকন্ডাক্টরে পড়তে হবে অপরিবাহী, পরিবাহী, অর্ধপরিবাহী, এগুলার উদাহরণ পড়তে হবে। এই অর্ধপরিবাহীর মধ্যে আছে আবার সিলিকন, জার্মেনিয়াম। এই দুইটার যে শক্তির পার্থক্য আছে, শক্তির পার্থক্য এটার ক্ষেত্রে হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট, আর এটার ক্ষেত্রে হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট। দুইটা পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য কত, এটা সিলিকনের ক্ষেত্রে এটা, জার্মেনিয়ামের ক্ষেত্রে এটা। এটা প্রচুর জায়গায় আসছে, হিউজ। তুমি এই দুইটা বিষয় একটু ভালো করে দেখবা, শক্তির পার্থক্যগুলা একটু আমাদের আসে। মানে তুমি মেইনলি অর্ধপরিবাহী, পরিবাহী, অপরিবাহী এই তিনটা বিষয়ের শক্তির পার্থক্যও দেখবা। পরিবহন ব্যান্ডের ক্ষেত্রে, পরিবাহীর ক্ষেত্রে শক্তির পার্থক্য 0, কোনো শক্তির পার্থক্য থাকে না। অপরিবাহিতে থাকে আর অর্ধপরিবাহিতে থাকে, এই দুইটা হচ্ছে আমাদের একটু দেখবা। আর এইখান থেকে পি টাইপ, এন টাইপ কত ইম্পর্টেন্ট এটা আসলে বইলা বোঝানো যাবে না। এইটা গুচ্ছতে 100% দিবা, যে গুচ্ছতে আসবেই, গুচ্ছতে এই পি টাইপ, এন টাইপ থেকে 100% একটা কোশ্চেন আসবে। এইটা আমরা জানি ত্রিযুজি, আর এটা আমরা জানি যে পঞ্চযুজি যোগ করতে হয়। এই মৌলের নামগুলা মনে রাখতে হবে, মৌলের নাম। ত্রিযুজি কোনগুলা, পঞ্চযুজি কোনগুলা, এগুলা যেগুলা বুরন আছে, অ্যালুমিনিয়াম আছে, আবার এখানে আর্সেনিক আছে, তারপরে ইন্ডিয়াম আছে, এগুলা একটু আমাকে শিখতে হবে। পি টাইপ, এন টাইপটা এগুলা হচ্ছে তোমার আজকে যদি তোমার পড়া না থাকে তাহলে পড়বা, যদি পড়া থাকে তাহলে তো হয়েছেই ভাই। তোমার তো হচ্ছে মানে আজকেই শুধু ফিজিক্সই পড়বা, বাকি সাবজেক্টগুলা দেখবা না, এরকম না। মানে আমি বলতেছি যদি তোমার এই সাজেশনের মধ্যে এই বিষয়গুলা গ্যাপ থাকে তাহলে তুমি এগুলা একটু দেখবা। আর যদি তুমি অলরেডি পড়া থাকে তাহলে আর দরকার নাই, জাস্ট মিলায় নাও যে এগুলা পড়া আছে কিনা। তাহলে পি টাইপ, এন টাইপ পড়বা। ডায়োড, রেকটিফায়ারটা একটু দেখবা। ডায়োড একমুখী করে, ডায়োড বা রেকটিফায়ার এটার কাজ হচ্ছে প্রবাহকে একমুখী করে। রেকটিফায়ার এটার কাজ হচ্ছে কি, এই এসি কে ডিসি করে, এসি থেকে ডিসি করে, মানে এই দিক পরিবর্তী প্রবাহটারে একমুখী প্রবাহ বানায় দেয়। একমুখীকরণ কাজ করে কে, ডায়োড বা রেকটিফায়ার। এটা কিন্তু মেডিকেলে আসছিল 20-21, মেডিকেল 20-21। তো এই বিষয়গুলো আমাদের এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট। উদাহরণ পি টাইপ, এন টাইপ, আর হচ্ছে ডায়োড, রেকটিফায়ার।
স্পেশালি তুমি পি টাইপ আর এন টাইপের যতটুকু আছে পুরাটুকুই পড়ার চেষ্টা করবা। পি টাইপ আর এন টাইপের ভিতরে যতটুকু আছে পুরা অধ্যায়ের এই পুরা ইটুকুই। যেমন কে বেশি হচ্ছে ওই হোল আর ইলেকট্রন, ইলেকট্রন এই দুইটার ক্ষেত্রে কিন্তু আসে। তারপরে নিষিদ্ধ ব্যান্ড একটা ব্যান্ড আছে, এই ব্যান্ডগুলাই এইটুকু তুমি বের করলেই দেখবা আছে। মানে পি টাইপ এন টাইপ এইটুকু 100% পড়বা, 100% এই দুইটার তথ্য। স্পেশালি দেখবা যে তোমার হচ্ছে একটা ছকই আছে, খুব সুন্দর করে একটা ছকই দেওয়া আছে, এখান থেকে পড়তে হবে। তাহলে এই অধ্যায় শেষ। চুম্বকে কিন্তু ভাই এগুলা পড়বা, এগুলা কিন্তু আসবেই। লরেন্স বলটা একটু পড়ো ভাই, লরেন্স বল, লরেন্স বল। লজিক গেট তো আসলে আসার, লজিক গেট আসলে পারবে না এরকম কেউ নাই। গেট দেখো, গেটটা আমি এখন দেখাই দেই। গেট তো গেট আছে আসলে কয় ধরনের ভাই? 3 ধরনের। একটা হচ্ছে মৌলিক, এক কথায় গেট শেষ হয়ে যাবে, মৌলিক, সার্বজনীন, আরেকটা হচ্ছে বিশেষ, এক্সপ্লোসিভ, যেগুলাকে বলা হয় কি এক্সপ্লোসিভ, এই বিশেষ গেট। তো এখানে মৌলিক গেট আছে কি নট, এন্ড, অর, এই 3টা। আর সার্বজনীন আছে কি ন্যান্ড আর হচ্ছে নর, এই 2টা আছে সার্বজনীন। আর বিশেষ মানে এক্সক্লুসিভ অর, আর একটা আছে এক্সক্লুসিভ নর, এই 2টা গেট। এই গেটগুলাই হচ্ছে আমাদের এই আসলে আসলে এগুলা থেকে আসবে। আর এই লরেন্স বলের সমীকরণ হচ্ছে এফ ইকুয়াল টু কিউ ই প্লাস ভি ক্রস ভি, এটা হচ্ছে লরেন্স বলের ইকুয়েশন। হ্যাঁ, লরেন্স বল যখন এই 2টা সমান্তরাল হয় তখন লরেন্স বলকে বলা হয় তড়িৎ বল বা এফ সমান কিউই। এফ সমান কিউই এটা কখন হবে? যখন ভি আর এই ভি প্যারালাল হবে, তখন এইটাকে বলা হবে তড়িৎ বল। এটা কিন্তু ডিউতে আসছিল 19-20 গতবার ডাবিতে আসছে। এটা অনেকেই ভুল করছে, এটা এই নাম্বার অপশনে ছিল, সবাই এটা দাগাইছে, কিন্তু এটা ভুল। যখন এই ভি আর বি পরস্পর কি থাকে, এটা হচ্ছে আমাদের কি চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র। তো এটা যখন পরস্পর সমান্তরাল হবে বা 180 ডিগ্রি কোণ থাকবে, সাইন থিটার কারণে এটা 0 হয়ে যায়, তখন এই পুরাটুকু 0, এইটুকু শুধু তড়িৎ বল হয়ে যাবে। আচ্ছা, তাহলে গেটের ক্ষেত্রে এটা আমরা দেখলাম। গেটের ক্ষেত্রে আর এখানে বুলিয়ান উপপাদ্য আছে, 2টা উপপাদ্য, 2টি উপপাদ্য আছে বুলিয়ানের। বুলিয়ানের 2টা উপপাদ্যের মধ্যে 2টা উপপাদ্য বিসিএস এ খুব বেশি আসে। একটা হচ্ছে এই 2টাকে যদি হোল বার দিয়ে এরকম গুণ থাকে, তাহলে এটাকে আমরা আলাদা লিখতে পারি যোগ দিয়ে। আর যদি এরকম থাকে যে যোগ দিয়ে হোল বার থাকে, তাহলে আমরা লিখতে পারি আলাদাভাবে গুণ দিয়ে। এই 2টাকে বলা হয় বুলিয়ান উপপাদ্য। তো এই 2টা আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট। এই তাইলে বলো সেমিকন্ডাক্টর পারবা কিনা? সেমিকন্ডাক্টরের সাজেশন শেষ। সাজেশন ক্লাস নিতে যায় আসলে অনেক কিছুই পড়াই দিছি, সাজেশন ক্লাসে আসলে অনেক কিছুই পড়াইছি, কিন্তু এইগুলা আমরা বেনিফিট তখনই পাবো যখন এই যে 105 জন আছো, 105 জনই যখন গ্রুপে জানাবা যে ভাই আমার ডেন্টালে চান্স হয়ে গেছে, তখন হচ্ছে আসলে কিছুটা হইলেও ভালো লাগবে যে ক্লাসগুলা নিচ্ছি, তোমাদের হচ্ছে এই বিষয়গুলো একটু ভালো লাগবে। হ্যাঁ, ক্লিয়ার, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ আমরা হচ্ছে পারবো তাহলে এগুলা। আর আধুনিক পদার্থবিজ্ঞান থেকে তেমন কিছু আসে না ভাই, সত্যি বলতে। ওই আধুনিক পদার্থবিজ্ঞান থেকে এক্স রে আসে আর কি, মডার্ন ফিজিক্স। তো এইখান থেকে আমাদের এই যে সমীকরণগুলা জানা রাখো, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই কি সি স্কোয়ার। তবে দেখো এইখান থেকে আমাদের যদি আলোর বেগে চললে দৈর্ঘ্য হবে 0, ভি ইকুয়াল টু সি হলে আমাদের বর হবে অসীম। এটা আমাদের অলরেডি মেডিকেলে চলে আসছে, 20-21 মেডিকেলে এবার চলে আসছে, তো এটা আসার সম্ভাবনা আসলে কম। আর ভি ইকুয়াল টু সি হলে টি হবে কত? অসীম, টি হবে আমাদের অসীম। তাহলে দেখো এখান থেকে আমাদের দৈর্ঘ্য হবে 0, বর হবে অসীম, সময় হবে কত? অসীম। তাহলে এই 3টা বিষয় হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট এখান থেকে। আর এই অধ্যায়ের এক্স রে এর বৈশিষ্ট্যটা আমাদের ইম্পর্টেন্ট, এক্স রে এর বৈশিষ্ট্যটা পড়তে হবে। তারপরে লেজারের বৈশিষ্ট্য আমরা পড়তে বললাম, লেজার,
বৈশিষ্ট্য। তারপরে আমরা তো ওই যে ক্ষার ধাতুগুলা নিয়ে বললামই যে কোন ধাতুগুলা হচ্ছে আমাদের কি ফটো তড়িৎ ক্রিয়া দিবে বা ফটো তড়িৎ ক্রিয়া ফটো ইলেকট্রন নির্গত হবে কোনগুলা থেকে, ক্ষার ধাতু থেকে। এগুলা হচ্ছে আমাদের পড়তে হবে। ভাই ডেন্টালে এক্সাম না দিলা ক্লাসে কি অনুপকারী কিছু পড়ানো হচ্ছে? ক্লাসে যেগুলা পড়াইতেছি সব ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, শুধু ডেন্টাল না। তবে ডেন্টালে এগুলা থেকে কোশ্চেন আসে, এই কারণে ডেন্টালের জন্য সাজেশন ক্লাস, মানে ডেন্টালে এই কয়টা টপিক পড়লেই কমন পাবা। মডার্ন ফিজিক্স থেকে খুব বেশি কোশ্চেন আসে না, আর আসলেও এই কয়টা থেকে আমাদের আসে, বৈশিষ্ট্য থেকে আসে। অনিশ্চয়তা নীতি পড়তে পারো, অনিশ্চয়তা নীতি। আর এই যে আমাদের হচ্ছে কণা ধর্ম, আর হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, এটার একটা সমীকরণ আছে আমরা জানি, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। এই সমীকরণটা পড়বা, ডি ব্রগলি। মানে এই অধ্যায় শুধু এক্স কোশ্চেন পড়বা আর হচ্ছে থিওরি পিডিএফ পড়বা। এইটুকু পড়ে গেলে না, তোমার যেহেতু শর্ট টাইম তুমি পিডিএফটা শেষ করতে পারবে, মাত্র 88 পৃষ্ঠা হ্যান্ড নোট। তো এইটা তো সারা রাইতে শেষ করা কোনো ব্যাপারই না, সারা রাইতে থিওরি পিডিএফ শেষ করা কোনো ব্যাপারই না। এক্স কোশ্চেন পড়বা, আর এক্সট্রা যে নোটগুলো আমি দিছি এই নোটগুলা পড়ে যেতে হবে। তাহলে এগুলা হচ্ছে আমি বললাম। আর বাকি সাবজেক্টগুলোর জন্য কিছু দিবেন কি? এইখানে হচ্ছে দেখো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমাদের আসে এই ডিসি এসি প্রবাহ থেকে আমাদের আসে ডিসি, আরেকটা আছে এসি প্রবাহ। তো এই অল্টারনেটিভ বা দিক পরিবর্তী প্রবাহ আর একটা সমপ্রবাহ ডাইরেক্ট কারেন্ট, এই জায়গায় কিন্তু আমাদের আসে ফ্রিকোয়েন্সি। এটার ক্ষেত্রে 0 হার্টজ, এটাতে সেমিকন্ডাক্টর কাজ করে না, ট্রান্সফরমার কাজ করে না। আর এটাতে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ বাংলাদেশের জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 50 হার্টজ। তাহলে ফ্রিকোয়েন্সি 50 হার্টজ হলে পর্যায়কাল হবে 1/50 সেকেন্ড। এই বিষয়গুলো হচ্ছে আমাদের ওই। আরেকটা বিষয় হচ্ছে আবেশের অধ্যায়ে এই যে EP/ES, NP/NS, IS/IP, √RP/RS, এই সূত্র থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা 100% বা 99% দিয়ে রাখতে পারো, কারণ এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে প্রায়গুলাতে আসতেছে। সুতরাং এই যে আবেশ থেকে যদি কোশ্চেন আসে ম্যাথমেটিক্যাল কোশ্চেন, তাহলে এই সূত্র থেকে আসবে, এই সূত্রের বাইরে আসার সম্ভাবনা নাই। এই সূত্রের ম্যাথগুলা তো আসলে সবাই পারো, সুতরাং এগুলা পড়বা। জেনারেল নলেজের জন্য হচ্ছে সাম্প্রতিক বেশি করে পড়ো, সীমান্তবর্তী জেলাগুলা পড়ো, আর সদর দপ্তরগুলা পড়ো। জিকে সাম্প্রতিক বেশি পড়ো, তারপরে সীমান্তবর্তী জেলা বা দর্শনীয় স্থান যেগুলা, এগুলা বেশি আসে, সীমান্তবর্তী জেলা। তারপরে হচ্ছে আমাদের মোটামুটি সদর দপ্তর এক্স কোশ্চেন এগুলা বেশি করে পড়ো। এক্স কোশ্চেন যেগুলা থেকে বেশি আসছে এগুলা একটু দেখো। মুক্তিযুদ্ধের সেক্টর, তারপরে উপাধি এগুলা একটু দেখো ভাই, এগুলা থেকে আসতে পারে, উপাধি সেক্টর এগুলা থেকে দেখো। আচ্ছা, এখন আমাদের ক্লাস শেষ। করোনা পড়বো না, করোনাও পড়ো। এখন এই যে এখানে কিভাবে 20-20 পাওয়া যাবে, হ্যাঁ মুক্তিযুদ্ধ বলছি। তাহলে ফিজিক্সে 20-20 পেতে কি কি করণীয় অলরেডি তোমরা বুঝে গেছো ভাই, কি করণীয়। ফিজিক্সে 20-20 পাওয়ার জন্য আমি এতদিন যা ক্লাস নিছি, আজকে নিয়ে প্রায় 8টা ক্লাস মনে হয়, 7 থেকে 8টা, 7টা ক্লাস যারা করছো তাদেরকে আসলে কিছুই বলার নাই, তারা এখন ক্লাস থেকে নিতে পারো, কারণ তারা অলরেডি জানা গেছো যে কি পড়তে হবে। নোট পড়বা প্লাস পিডিএফ পড়বা, থিওরি পিডিএফ প্লাস এক্স কোশ্চেন, প্রত্যেকটা অধ্যায়ে যেভাবে বলছি অ্যাকর্ডিং টু ক্লাস, মানে ক্লাসে যেভাবে আমি দিক নির্দেশনা দিছি এই অ্যাকর্ডিং টু ক্লাস এটা করতে হবে। আর আমি বইলাও দিছি যে শেষ দিনে আইসা আসলে তোমার রিভিশনটা খুব জরুরি, সব সাবজেক্ট চেষ্টা করো রিভিশন দিয়ে যাওয়ার। এই কারণে মোটামুটি হচ্ছে একদম চুম্বক অংশটুকু পড়ো, শুধু ওই অধ্যায়ের চুম্বক অংশ। যদি তোমার সময় না থাকে চুম্বক অংশগুলো পড়ো, ঠিক আছে। তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবা, হাজারি স্যারের বইয়ের অধ্যায়ের শেষের এমসিকিউ গুলা পড়ে ফেলো,
পড়ে ফেলো। তাহলে নোট, পিডিএফ, এক্স কোশ্চেন অ্যাকর্ডিং টু ক্লাস পড়বা, চুম্বক অংশগুলো পড়বা প্রত্যেক অধ্যায়ের। এক্স কোশ্চেনটা তোমাকে কিভাবে পড়তে বলছি, অপশন সহ যেভাবে পড়তে বলছি এইভাবেই পড়তে হবে। সাম্প্রতিক কিছু পড়ি নাই ভাইয়া, সাম্প্রতিক থেকেই বেশি কোশ্চেন আসে, খেলা থেকে আসবেই। খেলা, এই সাম্প্রতিক কার সাথে সিরিজ জয় করছে, অস্ট্রেলিয়ার সাথে। অস্ট্রেলিয়া, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা 100% লিখে রাখো। অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জয় করছে কততে, এই কত ব্যবধানে, 4-1 ব্যবধানে সিরিজ জয় হয়েছে অস্ট্রেলিয়ার সাথে। যারা খেলা দেখো না এদের জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ এটা আসতে পারে, এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো এই জিকেটা আসলে দিতে পারে। অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জয় বর্তমানে বাংলাদেশ, মানে এটা আসলে একটা ভালো কোশ্চেন। যারা খেলা দেখো না তাদের উদ্দেশ্যেই বলা, আর যারা দেখো এরা তো জানোই, এরা আসলে জানোই। আর যদি হচ্ছে কোশ্চেন করতে আর্জেন্টিনার সাপোর্টার হয়, তাইলে ওই আর্জেন্টিনা যে কোপা আমেরিকা দিচ্ছে এটা দিতেও পারে, এগুলো দিবে না, তবে হচ্ছে এইটা দিতে পারে আর কি। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সাথে প্রথম সিরিজ জয়, হ্যাঁ এটা হচ্ছে টি-20-তে প্রথম সিরিজ জয়, এই কোশ্চেনটা আমাদের ডেন্টালে আসতে পারে। তাহলে এটা আমাদের খুবই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সাকিব ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই বিষয়গুলা পড়তে হবে, চুম্বক অংশগুলা পড়তে হবে। এত পয়েন্ট তো আসলে দরকার নাই রে, ফিজিক্সে 20-20 পাওয়ার জন্য আমার এই কয়টাই বিষয়। নোট পড়তে হবে, পিডিএফ পড়তে হবে, এক্সকুশন পড়তে হবে অ্যাকর্ডিং টু ক্লাস, চুম্বক অংশগুলা পড়তে হবে, রিভিশন করতে হবে, যা পড়ছো রিভিশন জরুরি, খুবই জরুরি। আর যা পড়ার এটা কালকের মধ্যে শেষ করে ফেলো, আর কালকের আগে কিন্তু, কালকের পরে কিন্তু আর পড়তে পারবা না আসলে, কালকে রাতে পড়ার সিচুয়েশনও পাবা না, কালকে জার্নি করা লাগবে। সুতরাং যা পড়ার আজকে রাতে পড়ো, কালকে সকালের মধ্যে শেষ করে ফেলো টিভিশন। এতে ডেন্টালে কিছু একটা ভালো আশা করা যায়। আর ফিজিক্সে যদি তুমি 20-20 পাও, তাইলে তোমার হচ্ছে বাকি মানে চান্স পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আর চেষ্টা করবা যে বায়োলজি কোশ্চেন খুবই সহজ আসবে, বায়োলজিতে আমাদের 25+ তোলার চেষ্টা করবা, 25+। কেমিস্ট্রিতে চেষ্টা করবা যাতে তোমার অ্যাটলিস্ট 18 থেকে 20 থাকে, 18 থেকে 20, এইটা যদি তুমি তুলতে পারো। ইংলিশে জেনারেল নলেজ তুমি 8টা এমনিও পারবা, 8টা চেষ্টা করবা 10ই পাওয়ার। এই জায়গায় আসলে জেনারেল নলেজ 10-এ 10 পাওয়া যায়, ডেন্টালের যে কোশ্চেন 10 দিলাম না আমি, এখানে 8টা পাবা তুমি। আর বাকি হচ্ছে কোনটা, ইংলিশে আসলে তুমি যতই পাও মোটামুটি 6 থেকে 8 এর নিচে যেন চলে না আসে, 6 অ্যাটলিস্ট ধরে রাখো, 6 থেকে 8। এইটা হচ্ছে তোমার আসলে মার্কস। দেখো এখন গড় করো, ধরো বায়োলজি 25-20, এখানে কেমিস্ট্রি 20, 8, 6 কত আসে যোগ করে দেখো। মার্কস কত হয়েছে দেখছো, এখানে মার্কস হয়েছে আমাদের কত, 79। বায়োলজি মেইন অংশগুলাই আসবে, বায়োলজি হচ্ছে আমাদের কঠিন কিছুই আসবে না, বায়োলজি এখান থেকে কঠিন কিছুই আসবে না, মেইন পার্টগুলাই আমাদের আসবে, মেইন পার্ট। 79 হয়ে গেছে এখানে, হ্যাঁ। যাদের 5 মার্কস মাইনাস আছে, এরা 5 মার্কস মাইনাস করেও কত থাকে, 74 থাকে। তো দেখো আসলে 74 পাইলে ডেন্টালে হয়ে যায়, 70+ পাইলে আশা করা যায় যে ডেন্টালে হবে। তবে 72 থেকে 74 এরকমই ভেরিয়েশন আমরা দেখি যে ডেন্টালে হয়, কারণ সিট যেহেতু 600+। তো এই ক্ষেত্রে আমাদের দেখো মোটামুটি তোমার মেইন বিষয় হচ্ছে কেমিস্ট্রিতে তুমি ভালো করতে পারলেই তুমি চান্স পাবা। আর ফিজিক্সে 20-20 পাওয়ার চেষ্টা করো, কেমিস্ট্রিতে 20টা ন্যূনতম 20 পাওয়ার চেষ্টা করো, আর বায়োলজি তোমার সহজ আসবে ইনশাল্লাহ। বায়োলজি মোটামুটি মেইন বিষয়গুলো পড়ো। আর আজকে সময় নষ্ট করবো না ভাই, তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট একটা টাইম, সময় নষ্ট করা আমার উচিত না। 100 জন লাস্ট পর্যন্ত আসো, অনেকজন আসলে ধৈর্য ধরে ছিলা, যারা ক্লাসে ছিলা এরা কিছুটা বেনিফিটেড হবা, বা হচ্ছে আশা করি যে আমি ফিজিক্স নিয়ে বেনিফিটেড। আর নোটগুলো আমি পোস্ট করে দিচ্ছি এখনই, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের নোটটা এখনই পোস্ট দিব ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই হবে, কেমিস্ট্রি শুধু হাজারি স্যারের বইয়ের না, শুধু বললে আসলে হয় না। এক্স কোশ্চেন, হাজারি স্যারের বইয়ের এমসিকিউ, আর চুম্বক অংশ, ওই অধ্যায়ের যে মেইন অংশগুলো আছে।
গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, তারপরে মেহেদি পাতার নির্যাস, লাসুন, এগুলা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট আছে, এগুলা পড়তে পারো। আসলে হাজারি স্যারের বইয়ের এমসিকিউগুলো পড়তে পারো। তাহলে জানাও যে তোমরা ক্লাস বুঝছো কিনা, কি কি করণীয় এটা বুঝছো কিনা, আর এই বিষয়গুলো একটু মাইনা চলবা কিনা, বা তোমাদের আজকের ক্লাস থেকে কোনো বিন্দু পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে কিনা এটা একটু জানাও। ক্লাস রেকর্ড রাখবো, তবে রেকর্ড রাখলেও আসলে এখানে তোমাদের লাভ নাই, কারণ রেকর্ড দেখার মতো আর সময় পাবা না তুমি। তোমাদের হচ্ছে এই ক্লাস থেকে কি বিন্দু পরিমাণও ডেভেলপমেন্ট হয়েছে, বা কিছু হচ্ছে তোমাদের মোটামুটি উপকার পাইছো কিনা একটু জানাও। আমি মাঝখানে একটু মিস হয়েছে, মিস করে নিও, আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝছি। আর যারা ক্লাসটা শেয়ার করো নাই, বা এই যে 90 জন ক্লাসে আসো, এই 90 জনের প্রতি বিনীত রিকোয়েস্ট থাকবে, একটা করে ফ্রেন্ডকে হইলেও ইনভাইট দিয়ে যাবা গ্রুপে, যাতে আমি ক্লাস থেকে বের হয়ে দেখতে পারি যে 90টা রিকোয়েস্ট আসছে। এই কাজটা একটু করবা, যে একটা ফ্রেন্ড, তোমার একটা ফ্রেন্ডকে ইনভাইট, অ্যাটলিস্ট একটা ফ্রেন্ডকে দিয়ে যাবা, আর যদি মনে হয় যে না আরো বেশি দেওয়া উচিত তাহলে দিবা, তবে 1-2টা ফ্রেন্ডকে ইনভাইট দিয়ে যাবা গ্রুপে, যাতে ওরাও ক্লাসগুলা করতে পারে। আর গুচ্ছের ক্লাস কিন্তু শুরু করব, এই 180-90 এরকম উপস্থিতি থাকলে আমি জীবনেও গুচ্ছের ক্লাস কন্টিনিউ করব না। তোমরা জানো লাকি 7 টাইপের ক্লাস অফ করে দিছি। এই রাতে কি পিডিএফ, যদি তোমার পিডিএফটা প্রিন্ট করা থাকে তাহলে এই রাতে শেষ করা সম্ভব, মানে 100 সম্ভব। কিন্তু যদি প্রিন্ট করা না থাকে তাহলে তুমি ফোন দেখে পড়া মজা পাবা না ভাই। ফোনে ও মেসেজ দিবে, এগুলা তোমার প্রিন্ট করতে বলছিলাম। পিডিএফটা প্রিন্ট করে যারা রাখছো, এই রাতে 10 বার রিভিশন দেওয়া সম্ভব মিয়া। 88 পৃষ্ঠা হ্যান্ড নোট, আর এখানে কি আছে, এটা এই পাশ থেকে ওই পাশ যাইতে আসলে 1.5-2 ঘন্টায় শেষ করা সম্ভব। থিওরি পিডিএফ এর পাশাপাশি যে নোটগুলো আমি দিছি ভাই, ওই নোটগুলো ইম্পর্টেন্ট, এই নোটগুলো পড়তে হবে। দশা পার্থক্য, পদ পার্থক্য, এগুলো তো পড়বাই। আচ্ছা, তাইলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকো। আর ডেন্টালে চান্স পাওয়াটা আসলে তোমাদের জন্য, যারা খুব ভালো করে পরিশ্রম করতেছো ইনশাল্লাহ পাবা। সবার জন্যই দোয়া থাকলো, শুভকামনা থাকলো। আর অবশ্যই জানাবা কি কি হয়, বা পরীক্ষার শেষে চান্স পাইলে তো অবশ্যই জানাবা। আর ক্লাসটা হচ্ছে একটু, ক্লাসে যে যে বিষয়গুলো বলছি এগুলো একটু মাথায় রাখিও। প্রিন্ট করা নাই তাইলে ফোন দেখে পড়ার জন্য এই লাস্ট রাত আসলে যথেষ্ট না। তোমার উচিত ছিল প্রিন্ট করে ফেলা, কারণ প্রিন্ট করতে বেশি খরচও হয় না, 100 থেকে 150 টাকা লাগতো হয়তো। তাহলে আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো। আর কাইন্ডলি ইনভাইট দিয়ে যাও ভাই, কাইন্ডলি ইনভাইট দিয়ে যাও। আর ডেন্টালের জন্য ইনশাল্লাহ অনেক অনেক শুভকামনা। গুচ্ছের ক্লাস ইনশাল্লাহ দেখা হবে, ডেন্টালের ক্লাস আপাতত আর নিচ্ছি না। তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ। সবার জন্য এই যে গুড লাক, সবার জন্যই গুড লাক, ইনশাল্লাহ ভালো কিছু হবে।